আপনাকে আপলিফট করার জন্য আপনার একটা আইডিয়াল ক্লায়েন্ট যথেষ্ট। আমি মান্থলি ওনার থেকে 20-25 হাজার টাকা করে আর্নিং স্টার্ট করি। তখন আমার ফ্যামিলিকে এই সাপোর্টটা দেওয়াটা মানে ইটস আ প্রিভিলেজ। সব মিলিয়ে আমার অলমোস্ট 1900-র কাছাকাছি প্রজেক্ট কমপ্লিট হয়েছে। যে আমরা তোমার কাছে কোনো কিছু বিক্রি করতে আসি নাই, আমরা তোমার একটা সমস্যার সমাধান করতে আসছি। তাহলে ক্লায়েন্টকে পটানো খুবই ইজি। হ্যাঁ ভাই, ষোলো গিগ পাবলিশ করলাম, আমার অর্ডার আসবে অটো। গ্রাফিক আইডিবিডি একটা রোড ম্যাপ ছিল আমার জন্য, আই উড সে। আপনি যদি প্রপার একটা গাইডলাইন পেতে চান তাহলে আই উড হাইলি রেকমেন্ড গ্রাফিক আইটিবিডি। গ্রাফিক আইটিবিডিতে স্পেশালি সাগর ভাই যেহেতু আছেন, আশা করছি যে হতাশ হতে হবে না। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ফ্রিল্যান্সার টক্স পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে। আজকে আমাদের সাথে যে গেস্ট রয়েছে উনি আমার অত্যন্ত প্রিয় একজন স্টুডেন্ট, আমাদের গ্রাফিক আইডিবিডির একদম প্রথম ব্যাচের স্টুডেন্ট মোহাম্মদ রাকিব। রাকিব সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো, রাকিবের পথ চলা কীভাবে সে শুরু করেছে, তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এবং বর্তমান অবস্থান সে কী করছে সেগুলো আমরা বিস্তারিত জানবো। আপনারা আমাদের বিগত যে পডকাস্টগুলো রয়েছে সেগুলো আশা করছি দেখেছেন। আপনারা যদি আগের পডকাস্টগুলো কেউ মিস করে থাকে, আপনারা যে প্লে লিস্টে দেখছেন সেখানে চাইলে আপনারা আগের পডকাস্টগুলো দেখে আসতে পারেন, আমি লিঙ্ক আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছে আমাদের গ্রাফিক আইডিবিডির প্রথম ব্যাচের স্টুডেন্ট মোহাম্মদ রাকিব। রাকিব, তোমাকে স্বাগতম আমাদের পডকাস্টে। আমি তোমাকে তুমি করে বলি বিকজ ওকে। সো বেসিক্যালি তুমি তো জানো আমাদের নতুন একটা পডকাস্ট আসছে, এটা হচ্ছে ফ্রিল্যান্স টক্স, যেখানে যারা সফল বা যারা ভালোভাবে কাজ করছে ফাইবার মার্কেট প্লেসে কিংবা মার্কেট প্লেসের বাইরে, যারা প্রফেশনালি কাজ করছে তাদেরকে নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলছি। এইটা বেসিক্যালি নতুনদেরকে ইন্সপায়ার করার জন্য, পাশাপাশি নতুনরা এখন যে ভুলগুলো করে, যে মিস্টেকগুলো করে সেটা যেন না করে এবং তারা যেন কিছু শিখতে পারে, এই জিনিসগুলোর জন্য আমাদের এই পডকাস্টটা। সো প্রথমেই আমি তোমার পরিচয়, তোমার নাম এবং তোমার পরিচয় যদি তুমি দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম। আমি কাজ করছি অ্যাজ অ্যান অ্যাপারেল গ্রাফিক ডিজাইনার হিসাবে। আমি মেইনলি অ্যাপারেল লাইন আপ লাইক টি শার্ট, হুডি অ্যান্ড টি শার্ট হুডি রিলেটেড যে অ্যাপারেল কালেকশনগুলো হয় ওগুলো নিয়ে ডিজাইন নিয়ে কাজ করছি ফাইবারে এবং মার্কেট প্লেসের বাইরে। ওকে, আমি তোমার কাছ থেকে একদম প্রথম থেকে জানতে চাই, যেমন তুমি আসলে ফ্রিল্যান্সিংটা কীভাবে শুনেছো বা এখানে কীভাবে আসা বা ফ্রিল্যান্সিংটা আসলে শুরু করেছো কীভাবে? ওকে, সো ফ্রিল্যান্সিংটা কাইন্ড অফ আমি লাকিলি শুনতে পারছি ফ্রিল্যান্সিং সম্পর্কে। যেমন আমি প্রথম যখন একাদশ শ্রেণীতে পড়ি, যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন থেকেই আমার একটা আর্জ ছিল যে আমি একটা আর্নিং সেক্টরে আসা দরকার, আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া দরকার। সো আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতেই একটা ম্যাথসে ভর্তি পরীক্ষা দিই। এটা হচ্ছে ডাক্তারি অ্যাসিস্ট্যান্ট রিলেটেড আর কি। সো এটা সাবজেক্ট ছিল ফিজিওথেরাপি। সো আমি পরীক্ষা দিই এবং উত্তীর্ণ হই। আমি রাজশাহী মেডিকেলে চান্স পাই ম্যাথসে। সো পরবর্তীতে ফ্যামিলি থেকে আসলে এটা অ্যালাউ করা হয় নাই, কারণ হচ্ছে যে এটা অনেক দূরে বাড়ি থেকে। তো সেক্ষেত্রে আমি আর ওইটা করতে পারিনি। তারপর আমি শাহাদাত ভাই বা আপনার মাধ্যমে হচ্ছে যে গ্রাফিক আইডিবিডি সন্ধান পাই। যেহেতু আপনি ইউজুয়ালি বাড়িতে থাকেন না, তো যখন আপনি গ্রামে আসেন তখন আপনার সাথে আমাদের এমনি ভালো একটা সম্পর্ক ছিল। আপনি যেহেতু আমার ক্লাসের সিনিয়র ছিলেন, সেক্ষেত্রে আপনার সাথে আমার এমনিতে একটা ভালো সম্পর্ক ছিল। সো আমি আপনার মাধ্যমে গ্রাফিক আইটিবিডি সন্ধান পাই এবং আপনার মাধ্যমেই আমি মেইনলি গ্রাফিক ডিজাইন এবং টি শার্ট ডিজাইন সম্পর্কে জানতে পারি। এর আগে আমি কখনোই কোনো বিষয় নিয়ে এগুলো সম্পর্কে জানতাম না। এমনিতে আমি বইতে পড়েছি যে একটা এই সেক্টরে আউটসোর্সিং করা পসিবল, বাট আলটিমেটলি আমাদের বাউন্ডারি আমরা নিজেরাই ক্রিয়েট করে রাখি। আমরা ফেসবুকে ছিলাম, তারপরে আমাদের ফেসবুকে যে এনভায়রনমেন্টটা এটা আমরাই ক্রিয়েট করি। সেক্ষেত্রে আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতামই না। যখন আপনার মাধ্যমে আমি স্টার্ট করি তখন আমি আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানি এবং এটা কীভাবে কাজ করে, এখান থেকে আদৌ যে ইনকাম করা পসিবল ওইটা আমি আশ্বস্ত হই। তখন আমার সবচেয়ে বড় বাধা ছিল একটা কম্পিউটার। সো আমি এখনও পর্যন্ত আমার নিজের উপর এমন কোনো কনফিডেন্স নাই যে আমি এখানে ইনভেস্ট করলে আমার এটা থেকে একটা আউটকাম আসবে। সো তখন ব্যতিক্রম ছিল না, আমার তখন আরও বেশি ছিল। আমার কাছে মনে হচ্ছিল আমার ফ্যামিলিকে প্রেশার দিয়ে আমি 20,000 টাকা কালেক্ট করে কম্পিউটার কিনবো, অতটুকু সাহস আমার ছিল না। কারণ আমি ক্লাস 9 থেকেই আমি টিউশনি করা স্টার্ট করি। সো নিজে ট্রাই করতাম যে নিজের খরচটা, অন্তত নিজের হাত খরচটা যেন নিজে চালাতে পারি। সো আমি কম্পিউটার কেনার জন্য খুবই বিচলিত ছিলাম। আমি কম্পিউটার কিনতে দ্বিধায় ছিলাম যে কীভাবে কিনবো। তখন আপনার কাছ থেকে আমি পরামর্শ পাই যে তোমার নতুন কম্পিউটার কিনতে হবে না, আমি তোমাকে একটা ব্র্যান্ডেড পিসি বিল্ড আপ করতে হেল্প করবো। তো তুমি জাস্ট আমাকে 14-15 হাজার টাকা যা পারো দাও, অন্তত 10,000 টাকা দাও, তারপর আমি তোমাকে বাকিটা হেল্প করবো। তো সেক্ষেত্রে আমার একটা ফ্রেন্ড ছিল, আমি তার কাছে খুবই গ্রেটফুল যে সে আমাকে জানায়, সে জানতো না যে আমি কম্পিউটার কিনবো বা কিছু একটা, সে জানা যে তার কাছে কিছু টাকা ছিল,
সো তার এটা কিছুদিন পর 2 মাস পর প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আমি যাতে এটা যাতে আমি তার টাকাটা রাখি, তো সেক্ষেত্রে আমি তার সাথে কথা বলি যে আমার একটা কম্পিউটার কেনা উচিত, এভাবে আমি একটা জিনিস স্টার্ট করতে চাচ্ছি। তখন সে বলে যে তুই এটা যেটা মন চায় এটা ইউজ করতে পারোস, জাস্ট আমাকে 2 মাস পর টাকা ফেরত দিলে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে 10,000 টাকা দিই, 12,000 টাকা দিই সামথিং, তখন আপনি আমাকে একটা কম্পিউটার দেন, যেটা দিয়ে আমি স্টার্ট করি। সো এটা দিয়ে আমি চলছিলাম ঠিকভাবেই, কিন্তু যেহেতু এটা একটা সেকেন্ড হ্যান্ড পিসি ছিল, আই থিঙ্ক এটার কনফিগারেশন ছিল Core i3 থার্ড জেনারেশন, অ্যান্ড র্যাম ছিল 4 GB। সো খুবই স্লো ছিল, বাট আই থিঙ্ক একজন স্টার্টিং পয়েন্ট হিসেবে তখন সফটওয়্যার আমরা ইউজ করতাম Adobe Illustrator 17, তখন ওইভাবে এটা কাজ চলতো, আই থিঙ্ক সমস্যা ছিল না কোনো। তারপর করোনার সময় ছিল আই থিঙ্ক, তখন কম্পিউটার নষ্ট হয়ে যায়। সবচেয়ে বেশি প্রবলেম ছিল আমার কম্পিউটার নিয়ে, কম্পিউটার নষ্ট হয়ে যায়, তখন যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, কুরিয়ারও মাঝে মধ্যে বন্ধ থাকতো। তো সেক্ষেত্রে আমি 2-2.5 মাসের মতো একটা ব্রেকডাউন আসে, আমি কম্পিউটার ঠিক করতে পারি না। তারপর আপনি আমাকে মনিটরও নষ্ট হয়ে যায়, আপনি আমাকে আপনার একটা স্পেয়ার মনিটর ছিল, ওইটা আপনি আমাকে দেন, ফলে আমি ওইটা দিয়ে কন্টিনিউ করছিলাম। সো ইন্টারনেট কানেকশন ওইটা নিয়ে খুবই ঝামেলা ছিল। হ্যাঁ, আমরা এখনো ইন্টারনেট নিয়ে প্রবলেম, হ্যাঁ, ইন্টারনেট কানেকশন নিয়ে খুবই ঝামেলা ছিলাম। আমরা দেখা গেছে যে ওনাদেরকে আমরা বোঝাতে পারতাম না যে এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমার একটা কেরিয়ার। সো আপনি যদি আমাকে ইন্টারনেট কানেকশনটা একটু ভালো করে না দেন, তাহলে আমি কাজ করতে পারবো না, হয়তো আমার এটা থেকে শিফট করতে হবে। সো এটা বোঝানো খুবই টাফ ছিল। সো বৃষ্টি ছিল, তারপর ওনারা আসতেন, এসে একদিন ঠিক করবে বলে 3 দিন লেগে যেত। সো সেক্ষেত্রে খুবই মানে ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন ছিল এটা কিভাবে মানে এর মধ্যে হচ্ছে যে ইলেকট্রিসিটি প্রবলেম। আমরা যারা গ্রামে, হ্যাঁ, গ্রামীণ পরিবেশে এটা খুবই টাফ তারা স্টার্ট করা। এই দুইটা মানে প্রবলেম ফেস মাস্ট বি করি, একটা হচ্ছে ইন্টারনেট আর হচ্ছে ইলেকট্রিসিটি তো একটা হয়তো ব্যাকআপ নেওয়া যায় একটা আইপিএস ম্যানেজ করে, তাও প্রথম দিকে সম্ভব না। আর ইন্টারনেটের ব্যাপারটা আমার মনে হয় স্টারলিং ছাড়া আর কোনো ওয়ে নাই। ইন্টারনেট নিয়ে গ্রামে থাকা অবস্থায় বা গ্রামে যারা ফ্রিল্যান্সিং করে আমাদের মতো, সো তারা আমার মনে হয় না এরকম প্রবলেম ফেস করে না, এরকম কেউ নাই যেটা তুমি আমি অলওয়েজ করি। তৎকালীন সময় আমরা স্টারলিং সম্পর্কে জানতাম না, না সেক্ষেত্রে এটা জাস্ট একটা ড্রিম কাইন্ড অফ। সো আমি এই কম্পিউটার নিয়ে অনেক স্ট্রাগল করছি, অনেকবার নষ্ট হয়েছে, অনেকবার ঠিক করতে হয়েছে। তারপর আমি যখন কনফিডেন্স পাই আমার এখন একটা ভালো কম্পিউটার দরকার, এইভাবে ফাইবার যদি আমি স্টার্ট করি বা কোনো একটা মার্কেটপ্লেসে স্টার্ট করি, তাহলে আমি আই থিঙ্ক এই কম্পিউটার দিয়ে অন্তত চলতে পারবো না। তখন আমি আম্মুকে বলি যে আম্মু, ইটস আ টাইম, আপনি আমার উপর একটা ভরসা করে একটা ইনভেস্ট করতে পারেন। সো আমি আম্মুকে বলার সাথে সাথে উনি খুবই সিরিয়াস ছিলেন, উনি আমাকে 50,000 টাকা দেন। তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার উপর একটা দায়িত্ব, এটা টাকা না, এটা একটা দায়িত্ব। আমি যখন একদমই আর্ন করতেছি না, তখনই উনি আম্মু আমাকে 50,000 টাকা দেয়, আমি একটা কম্পিউটার বিল্ড করি। সো আমি তখনই ফাইবার স্টার্ট করি কম্পিউটার বিল্ড আপ করার পর। তার মানে হচ্ছে শুরুর দিকে যদি কেউ কম্পিউটার দিয়ে মানে কম্পিউটার উপর ফোকাস না করে বেটার, যে কোনো কিছু যে কোনো একটা কম্পিউটার লাইক তুমি শুরুর দিকে 1-1.5 লাখ টাকার কম্পিউটার দিয়ে শুরু করা উচিত না। কম্পিউটার কেনার ক্ষেত্রে আমি অনেক চিন্তা করে কিনছি। আমি বাংলাদেশের যে কমিউনিটিগুলো আছে, যেমন পিসি বিল্ডার বাংলাদেশ, ওখানে আমি অনেক হেল্প পাইছি। আমি প্রায় 15-16 দিন ধরে রিসার্চ করছি যে আমার কোনটা কেনা উচিত, কোনটা কিনলে আমার টাকা নষ্ট হবে না। এখনো পর্যন্ত ভাইয়া আমি যখন নতুন কেউ কম্পিউটার কিনতে বলে, আমার কাছে হেল্প চায়, আমি অন্তত 10-15টা পিসি অনেকেই বিল্ড করে দিয়েছি, অ্যান্ড আমার ফ্রেন্ডকে সহ। সো এখন আমি ট্রিগার্ড হয়ে যাই যখন ওরা বলে যে ওদের বাজেট 1 লাখ টাকা ও সামথিং লাইক দ্যাট। আমার পার্সোনাল লাগে, আমার কাছে মনে হয় যে অত টাকা ইনভেস্ট করা উচিত না, এটা ফ্যামিলির একটা লস। কারণ যদি ফ্রিল্যান্সিং জার্নিটা এটার সাকসেস রেশিও খুবই কম, আপনি জানেন। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুবই স্টার্টিং পয়েন্টে খুবই ছোট থেকে স্টার্ট করা উচিত, যাতে পরবর্তীতে লসের সম্মুখীন না হইতে হয় বা ফ্রাস্ট্রেশনে পিসিটা অর্ধেক দামে সেল করে না দিতে হয়। তোমার সাজেশন প্লাস আমারও এই সেম সাজেশন থাকবে, একটা একদম লো কনফিগারেশন বলবো না, মোটামুটি একটা কনফিগারেশন এখনকার সময় যেহেতু সব একটা ভালো একটা মিড রেঞ্জ লেটস সে 30-35,000 টাকা দিয়ে একটা ভালো কম্পিউটার পাওয়া যায়, যেটা দিয়ে অন্তত 3-4 বছর সাস্টেইন করা পসিবল। সো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো একটা নতুন কিনতে। সেকেন্ড হ্যান্ড কিনলে আমার মধ্যে এরকম ডিস্টারবেশন হতে পারে। অবশ্যই। আচ্ছা, সো গ্রাফিক ডিজাইন সেক্টর বা ফ্রিল্যান্সিং সেক্টর তো অনেকগুলো বিষয় রয়েছে, যেমন তুমি যদি গ্রাফিক্সের মধ্যে লোগো ডিজাইন বলো
বা ইলাস্ট্রেশন, আরও অনেক ধরনের। তো তুমি যখন গ্রাফিক্সে আসার চিন্তা করছো তখন টি শার্টটাকে কেন বেছে নিলে? এটার কোনো স্পেসিফিক রিজন আছে কিনা? জি, অবশ্যই স্পেসিফিক রিজন ছিল। তার মধ্যে অন্যতম রিজন হচ্ছে আমি প্রথমত যখন গ্রাফিক ডিজাইন কোর্স করি, এটা অ্যাকচুয়ালি আমাদের টি শার্ট ডিজাইন স্পেসিফিকলি কোর্স ছিল না। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ওভারঅল, গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দেওয়া একটা কোর্স ছিল, যেখানে আমি মাল্টিপল প্রজেক্টে কাজ করছি। লেটসে বিজনেস কার্ড ডিজাইন, তারপর হুডি ডিজাইন, টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে যে ব্রুশিওর ডিজাইন। গ্রাফিক এডিবিডি আমাদেরকে এমনভাবে শিখেছে বিষয়টা যাতে আমরা নিজেরা চুজ করতে পারি যে আমরা কোন সেক্টর যাইতে চাই। তো সেক্ষেত্রে আপনার একটা কথা আমার সবসময় মাথায় ছিল যে আমরা যে কোনো সব সেক্টরে একসাথে কাজ করতে পারবো না, আমাদের একটা সেক্টর বেছে নিতে হবে। সো সেক্ষেত্রে আমি অলমোস্ট 8 মাসের মতো গ্রাফিক ডিজাইন রিলেটেড প্র্যাকটিস করি, ব্রুশিওর, বিজনেস কার্ড। অ্যান্ড আমার এখনও মনে আছে যে আমি একটা ব্রুশিওর ডিজাইন অ্যান্ড একটা বিজনেস কার্ড ডিজাইন করতে অলমোস্ট 6-7 ঘন্টা লাগাই ফেলছি। অলমোস্ট লাইক কপি করতেও আমার 3-4 ঘন্টা লাগতো। তো ওই অতটা কাঁচা হাত থেকে আমি স্টার্ট করছি। সো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমি বুঝতে পারলাম যে ব্রুশিওর ডিজাইন অ্যান্ড যে ব্র্যান্ডিং ডিজাইনগুলো আছে, স্টেশনারি ডিজাইনগুলো, এগুলো কাইন্ড অফ কমপ্লেক্স অ্যান্ড এগুলোর জন্য আরও ভালো নলেজের প্রয়োজন। তো সেক্ষেত্রে আই থট যে আমি টি শার্ট দিয়ে শুরু করি। টি শার্ট স্টার্টিং পয়েন্টে খুবই ইজিলি স্টার্ট করা পসিবল এবং এটা দিয়ে ভালো কিছু করা পসিবল। এটার ফিউচার খুবই ভালো, যেহেতু হচ্ছে এটার কম্পিটিটর কম ছিল তখন। তো সেক্ষেত্রে আমি টি শার্টটাকে বেছে নিই। তাও এটা আসলে নতুন অবস্থায় না, আমি প্রায় 6-7 মাস ডিজাইনে থাকার পর তখন সিদ্ধান্ত নিতে পারবে। তো টি শার্টে আসার পর তুমি কতদিন সময় দিয়েছো, বা টি শার্টে আসার পর পোর্টফোলিওর জন্য কীরকম ডিজাইন করার পর তোমার আসলে মার্কেট প্লেস বা আদার জিনিসগুলোতে আসছো? আমি যেহেতু 7-8 মাস পর টি শার্ট ডিজাইনে আসি, এটা নিয়ে আমার রিগ্রেট নাই, কারণ আমার ততক্ষণে টুলস এবং হচ্ছে গ্রাফিক ডিজাইন সেক্টর সম্পর্কে বেশ ভালো ধারণা ছিল। আমার একটা ভালো দিক ছিল যে আমি বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তাম, 99 ডিজাইন, ডিজাইন হিল, এই টাইপের বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তাম। ডিজাইন সম্পর্কে ধারণা ছিল, ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা ছিল। সেক্ষেত্রে আমাকে এই জিনিসটা অনেক হেল্প করে। আমি পরবর্তীতে যখন টি শার্ট ডিজাইন প্র্যাকটিস করা স্টার্ট করি, আমি 3 মাস টি শার্ট ডিজাইন প্র্যাকটিস করি। চতুর্থ মাসে আমি হচ্ছে আমার নিজের পোর্টফোলিওর জন্য অরিজিনাল ডিজাইন করা স্টার্ট করি। দেন আমি হচ্ছে যে আপনার পরামর্শ অনুযায়ী ফাইবার অ্যাকাউন্টটা করি। আমি নিজে কনফিডেন্স পাচ্ছিলাম না ফাইবার অ্যাকাউন্ট করতে, সেক্ষেত্রে আমার আম্মু আমাকে খুবই হেল্প করছে। আম্মু হচ্ছে আমাকে সবসময়, উনি যখন ঘুম থেকে উঠতেন, উনি দেখতেন যে আমি কাজ করি ডেস্কে, তখন উনি আমার ডিজাইন দেখতো। উনি খুবই উৎসাহী ছিল। উনি আমাকে যে সাপোর্টটা দিছে, আমার এটা সবচেয়ে বেশি দরকার ছিল। দ্যাটস এ, উনি আমাকে বলতো যে তোর ডিজাইন অনেক সুন্দর। কেমনে? উনি কীভাবে জানে ডিজাইন সম্পর্কে? উনি ডিজাইন সম্পর্কে জানে এভাবে যে ওনাকে আমি অন্যদের ডিজাইনও দেখাতাম যারা প্রফেশনাল আছে। সো উনি তখনই বুঝতো যে ওদের ডিজাইন এবং তোর ডিজাইনের মধ্যে বেশ ভালো পার্থক্য নাই, তোর মধ্যে একটা সিমিলারিটিস আছে। সো আই থিঙ্ক তোর এটা নিয়ে স্টার্ট করা উচিত। আম্মুর পরামর্শ অনুযায়ী, এবং আপনি যখন আমাকে বলতেন যে তোমার যেহেতু ইন্টারনেট কারেন্টের অনেক সমস্যা, তুমি আমার এখানে আসে প্র্যাকটিস করো, আমার তোমার জন্য কমপ্লিটলি ফ্রি, কোনো বাধা নাই, তুমি রাতে আসো, দিনে আসো, যখনই আসো, তুমি হচ্ছে এটা নিয়ে কোনো বাধা পাবা না, তুমি জাস্ট এসে প্র্যাকটিস করো, তোমার যতটা সাপোর্ট দরকার আমি তোমাকে দিব। সেক্ষেত্রে আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। টি শার্টের ক্যাটাগরির মধ্যে অনেকগুলো নিশ রয়েছে, সো ওই স্পেসিফিক কোনো নিশ আছে কিনা যে তুমি এটা নিয়ে কাজ করছো, যেমন কাস্টম হতে পারে বা টাইপোগ্রাফি বা কয়েকটা নিয়ে? আমি মেইনলি টি শার্ট ডিজাইনে টাইপোগ্রাফি নিয়ে স্টার্ট করি, বাট আমার যখন গিগ খোলার জন্য মানে আমি সিদ্ধান্ত নেই, তখন আমি মনে করি যে টি শার্ট ডিজাইন নিয়ে অনেক বেশি গিগ, যেটা দিয়ে হয়তো সাস্টেন করা পসিবল না, বা এখন নতুন হিসেবে এটা নিয়ে গ্রো করা পসিবল না। সেক্ষেত্রে আমি হচ্ছে টাইপোগ্রাফি বেসড হুডি ডিজাইন নিয়ে জাস্ট আমি ক্যাটাগরিতে জাস্ট একটা শিফট করছি। সেটা হচ্ছে আমাদের সেম ক্যাটাগরি, এটা টি শার্ট ক্যাটাগরি, বাট জাস্ট একটা নিশের কিওয়ার্ড শিফট করছি, সেটা হচ্ছে হুডি ডিজাইন। অ্যাকচুয়ালি আমি টি শার্ট এবং হুডি একসাথে মিক্স করে দিছি যাতে হচ্ছে যে হুডিটাকে বেশি প্রাধান্য দেয়, কারণ তখন এটার কম্পিটিশন একটু কম ছিল। আমি এখন অবশ্য টাইপোগ্রাফি থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে শিফট হয়েছি, যেহেতু আমাদের ট্রেন্ডে ফলো রাখতে হবে। নতুন অবস্থায় তোমার পোর্টফোলিওতে কীরকম ডিজাইন আপলোড করছিলাম, মানে আনুমানিক কতগুলো ডিজাইন বা ডেইলি কতগুলো ডিজাইন প্র্যাকটিস করতাম? নতুন অবস্থায় আমার সবসময় ইন্টেনশন ছিল যে আমি যেন 4-5টা অন্তত 10টা ডিজাইন করতে পারি পার ডে, যেহেতু আমি কপি করতেছি, কপি করার পাশাপাশি নিজেও প্র্যাকটিস করছি নতুন ডিজাইন। তো সেক্ষেত্রে 8-10টা না হলে আমার 5-7টা ডিজাইন পার ডে হইতো। তো আমি অনেক টাইম দিতাম, আমি অনেক ডেসপারেট ছিলাম এই সেক্টরে, আমার ভালো লাগতো, আমার কাছে ফ্যাশনেট মনে হতো যে আই থিঙ্ক ইটস আ প্রেস্টিজিয়াস কেরিয়ার, সো আমার একটু ভালো করে ফোকাস করা উচিত। তো সেক্ষেত্রে আমি
5-7টা ডিজাইন ডেইলি করতে পারতাম। পোর্টফোলিও হিসেবে কোন মার্কেট প্লেস বা কোন ওয়েবসাইট বা কোন পোর্টফোলিও সাইটটা তুমি চুজ করছিলা প্রথমে? পোর্টফোলিও সাইট হিসাবে আমি ইউজুয়ালি বিহ্যান্সটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিব, কারণ বিহ্যান্সটাতে যেই ইউআই এটা খুবই ভালো লাগে আমার কাছে। এর পাশাপাশি আমি ড্রিবল, পিন্টারেস্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলোকে প্রাধান্য দিয়েছিলাম। গ্রেট। আচ্ছা, এখন মার্কেট প্লেসের দিকে যাব। মার্কেট প্লেসে একদম প্রথম তুমি যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছিলা, লাইক তোমার কীরকম কনফিডেন্স ছিল যে আমি এখন মার্কেট প্লেসে যাওয়া উচিত, বা আমার এই লেভেলের ডিজাইন আমি পারি, বা আমি এই স্টেজে আসছি, এখনও মার্কেট প্লেসে যাওয়া উচিত, এই ধরনের কোনো কনফিডেন্স ছিল কিনা, বা আসলে ওই স্টেজটা কেমন ছিল তোমার? ওকে, সো মার্কেট প্লেসে যাওয়ার আগে আমি কম্পিটিটর অ্যানালাইজ করি বেশ ভালো করে। যখন আমি বুঝতে পারি এবং আপনাকে আমি আমার ডিজাইনগুলো দেখাই, পোর্টফোলিও দেখাই, আপনি যখন অ্যাপ্রুভ করেন যে ইউ শুড গো ফর ইট, সো তখন আমার আম্মু আমাকে অনেক কনফিডেন্স দিচ্ছিল। তো সেক্ষেত্রে আমি ভাবলাম ওকে, আমি জাস্ট মার্কেট প্লেসে স্টার্ট করি, আমি যদি প্রোগ্রেস না করতে পারি তাও আমার ট্রাই তো করা হবে, আমি চেষ্টা করা হবে। সো আমি হচ্ছে আমার কম্পিটিটরদের ডিজাইনের যে আউটকাম ছিল, যে ডিজাইনগুলো তারা দিচ্ছিল, আউটপুট তাদের যেমন ছিল, ওগুলো দেখেই আমি কনফিডেন্স হয়ে যায় আমি এমন ডিজাইন পারি, সেক্ষেত্রে আই থিঙ্ক আই শুড ট্রাই। সো এই জন্যই মার্কেট প্লেসে যাওয়া, দ্যাটস ফাইন। আচ্ছা, প্রথম মার্কেট প্লেসের মধ্যে আমরা আসলে মার্কেট প্লেস বলতে ফাইবারে বুঝি, মানে নতুনরা বলো বা এইটা একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে ফাইবার হচ্ছে মার্কেট প্লেস। সো যেহেতু তুমিও মেবি ফাইবারে ফার্স্ট আসছিলা, সো ফাইবারে আসার প্রথম কীভাবে গিগ খুলেছো, বা ফাইবারে গিগ খোলার পরে প্রথম কাজটা কীভাবে পেলা? ওকে, সো আমি অলরেডি মেনশন করেছি যে আমি ফাইবারের টি শার্ট ডিজাইন নিয়ে স্টার্ট করিনি, আমি হুডি ডিজাইন নিয়ে স্টার্ট করছি। সো ওটাতে আমাকে বেশ ভালো একটা কম্পিটিটিভ বেনিফিট দিছে। লেটসে আমি পার ডে, এখন আমাদের একটা গিগ খুললে অলমোস্ট নতুন গিগের মধ্যে 50-60-এর উপর ইমপ্রেশন আসে না, কিন্তু তখন আমার প্রথম গিগে 200-250 করে গিগ ইমপ্রেশন আসতো পার ডে। তখন আমি বুঝতে পারলাম, আপনাকে জানানোর পর আপনি বললেন যে এটার গ্রোথ ভালো, এটা ভালো করে কাজ করবে। সো গিগ খোলার 1 মাস পর আমি একজন ক্লায়েন্ট পাই, অ্যান্ড ক্লায়েন্টটা আমার জন্য একটা লাকি চান্স ছিল। সো ওনাকে আমি প্রথম কাজটা ইনবক্সে করে দেই, এটা একটা ভালো স্ট্র্যাটেজি ছিল আমার জন্য। আমি ইনবক্সে করে দিই যাতে হচ্ছে আমার ক্যান্সেলেশন রেশিও বা ক্যান্সেলেশন যেন না আসে, কারণ প্রথমত ক্যান্সেল হয়ে গেলে আমার ক্যারিয়ার ওখানেই শেষ। সো উনি হচ্ছে আমাকে প্রথম কাজটা উনি পছন্দ করেন, তারপর উনি পরপর আমাকে 3টা কাজ দেয় একই দিনে, যার ফলে আমার গিগটা র্যাঙ্ক করে 1 মাস পর। মানে একটা প্রথম কাজটা কত ডলার ছিল? $15। $15। কারণ হচ্ছে তুমি প্রথম কাজটা ইনবক্সে দেখানোর পরে সে পছন্দ করেছে, এরপর তুমি অর্ডার নিয়েছো। সেম ক্লায়েন্ট থেকে 3টা কাজ পাইছো পরপর। তখন যখন গিগ র্যাঙ্ক করেছে, তারপর কিরকম ডেইলি অর্ডার আসতো বা উইকলি কিরকম কাজ করতেছিলাম? উইকলি আমার অ্যাভারেজ 2টা করে অর্ডার থাকতো, বেশি ছিল না প্রথম। যখন 20-25টা অর্ডার আমাকে কমপ্লিট করতে অলমোস্ট 2 মাসের মতো লেগেছে। আর তোমার প্রথম মাসে কি? আমার প্রথম মাসে আই থিঙ্ক 150 সামথিং আসছে একদম প্রথম থেকে। জি, এরপর আমি হচ্ছে একদম 3 মাসের মধ্যেই $350 কাছাকাছি হচ্ছে যে শিফট করি, মানে $350 মতো আমি হচ্ছে যে আর্ন করি। সো তখনই আমি হচ্ছে একটা খুবই বাজে অভিজ্ঞতার শিকার হই। তো $350 যখন আমার আর্ন হয়, তখন আমার অর্ডার আসা বন্ধ হয়ে যায়। আমার এখানে কোনো অর্ডার ক্যান্সেলেশন ছিল না, আমি ক্লায়েন্টের সাথে আপফ্রন্টে কথা বলেই হচ্ছে অর্ডার নিতাম, যাতে হচ্ছে আমার ক্যান্সেলেশন না থাকে এবং ক্লায়েন্টের সাথে যেন কনফ্লিক্ট তৈরি না হয়। সো ফাইবারের অ্যালগোরিদম সম্পর্কে আমরা এখনও জানি না কীভাবে এটা কাজ করে, বাট তখন আমার অর্ডার একদমই কমে যায় এবং খুবই হচ্ছে যে অনেকদিন ধরে ট্রাই করার পর আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম যে অর্ডার আসছে না কেন। মানে হুট করে আমি জাস্ট বসেছিলাম, আমি কোনো গিগ ডাউন হয়ে গেছিল এরকম? গিগ ডাউন হয়ে গেছিল, আমি জাস্ট ব্রেকডাউন, আমার কাছে মনে হচ্ছিল যে আর অর্ডার আসবে না। তখন হচ্ছে আমি বসে না থেকে আমি আমার স্কিলে ফোকাস করি। আমার কাছে মনে হচ্ছিল যে আই থিঙ্ক আমি যেহেতু নতুন, আমি লাকিলি একটা অর্ডার পাইছি, 2-3টা অর্ডার পাইছি, যার ফলে ক্লায়েন্ট ফাইবার অ্যালগোরিদম আমাকে আপ করে দিছে, র্যাঙ্ক করে দিছে। আই থিঙ্ক আমার আরও একটু ভালো ক্যাটাগরিতে ফোকাস করা উচিত। তখন আমি আবার নিজে ডিজাইন করা স্টার্ট করি, আমি পোর্টফোলিওতে টাইম দিই, তারপর হচ্ছে freelancer.com-এ কন্টেস্ট করার ট্রাই করি। এরপর হচ্ছে আমি হাসান ভাইয়া ছিল আমাদের কমিউনিটির, আপনারা চিনেন সম্ভবত, চট্টগ্রামের। হাসান ভাইয়ের সাথে আমার কথা হতো মিনস আমি ওনাকে একদিন নক দিছিলাম যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফাইবারে এভাবে জয়েন করছি, আপনি তো ফাইবারে বেশ ভালো কাজ করছেন। ওনারা তখন খুবই ভালো ট্রেন্ডে ছিল অ্যান্ড উনি খুবই ওয়েল নোন ছিল। সো সেক্ষেত্রে আমি ওনাকে নক দিই একটা পরামর্শের জন্য। আপনার সাথে তো আমার রেগুলার কথা হচ্ছে,
তারপরেও আমি চাচ্ছিলাম কমিউনিটি এঙ্গেজমেন্টের জন্য। তো সেক্ষেত্রে আমি ওনাকে নক দেই, ওনাকে জানাই যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এভাবে ফাইবার স্টার্ট করছিলাম, বাট এটা তো অ্যাকচুয়ালি এভাবে ব্রেকডাউন হয়ে গেছে, গিগ ডাউন হয়ে গেছে, আমি এখন কী করবো, আপনি আমাকে একটু পরামর্শ দেন। তারপর উনি আমাকে বলে যে ওয়ালাইকুম সালাম রাকিব, আমি কি তোমাকে একটু পরে কল দিতে পারি আপনাকে, উনি আপনি আপনি করে বলতো, আমি কি আপনাকে কিছুক্ষণ পরে কল দিতে পারি ফ্রি হয়ে। দেন উনি ফ্রি হয়ে আমাকে কল দিলেন বিকেলবেলা। ওনার সাথে আমার অলমোস্ট 1.5 ঘন্টার মতো কথা হয় বিভিন্ন বিষয় নিয়ে, উনি কীভাবে স্টার্ট করছে, ওনার স্ট্রাগল পিরিয়ডগুলো কী ছিল। সো ওইটা আমাকে অনেক ইন্সপায়ার করে। আমি ভাবছিলাম যে উনি খুবই মানে খুবই অ্যারোগেন্ট ওয়েতে কথা বলবেন, বাট উনি অ্যারোগেন্ট ওয়েতে কথা বলেন, উনি খুবই নমনীয় ছিল। ওনার সাথে যখন আমার কথা হয়, তারপর আমি ওনাকে জানাই, উনি আমাকে পরামর্শ দেয় কিছু। ঠিক 1 মাস না, আই থিঙ্ক ওনার সাথে কথা পরিচয় হওয়ার 10-15 দিন পর উনি আমাকে নক দেয় যে রাকিব, আপনি কি অ্যাভেলেবেল আছেন, আমার একটা কাজ দরকার। উনি আমাকে একটা ডিজাইন প্রজেক্ট দেয়, আমি ওনাকে ডিজাইনটা করে দেই। পরবর্তীতে ওনার এটা পছন্দ হয়। এটা ওনার ক্লায়েন্টের প্রজেক্ট ছিল, আমি জানতাম না যে উনি ফাইবারের টি শার্ট নিয়ে কাজ করে। সো আমি তখন হচ্ছে যে উনি আমাকে একটা প্রস্তাব দেয় যে আমি যদি আপনার সাথে কাজ করতে চাই, আপনি কি কাজ করবেন। তখন আমি বললাম যে ডেফিনেটলি ভাইয়া, আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। সো আমি ওনার সাথে কাজ করা ওখান থেকে স্টার্ট করি। তারপর উনি আমাকে বললো যে আপনি প্রজেক্ট বেসিসে কত টাকা করে নেবেন পার প্রজেক্ট। সো পরবর্তীতে যখন আমি নতুন ছিলাম, সেক্ষেত্রে উনিও আমাদের কমিউনিটি সিনিয়র ছিল। আমি আসলে প্রাইস সম্পর্কে অত ধারণা ছিল না, যেহেতু আমার তখন মনে হচ্ছিল যদি আমাকে 500 টাকা করেও প্রজেক্ট বেসিস দেয় আমার জন্য উইন উইন সিচুয়েশন। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে ওনার সাথে আমি ওনাকে ওনার উপর দিয়ে দিই যে ভাইয়া আপনি বলেন, আপনি যেটা বলবেন আমি এটার উপর কাজ করবো, যেহেতু আপনি একজন প্রফেশনাল, আপনি জানেন যে প্রফেশনাল প্রাইসিংটা কি এই প্রজেক্টের জন্য, সেক্ষেত্রে আপনি বলুন। তখন আমরা উনি একটা প্রাইস নির্ধারণ করে পার প্রজেক্ট। আমাদের প্রজেক্ট বেসিসে হয়েছে, লেটসে আমাদের কনসেপ্ট ওয়াইজ কথা হবে না, আমরা যদি 4টা কনসেপ্ট করি তখন 2টা প্রজেক্ট হিসেবে কাউন্ট হবে, বাট 3টা কনসেপ্ট হিসেবে আমরা একটা প্রজেক্ট হিসেবে কাউন্ট করব। তখন থেকে ওনার সাথে আমার কাজ স্টার্ট হয় এবং উনি আমার লাইফে একটা ভালো টার্নিং পয়েন্ট নিয়ে আসে। একটা কথা আছে যে আপনাকে আপলিফট করার জন্য আপনার একটা আইডিয়াল ক্লায়েন্ট যথেষ্ট। সো হাসান ভাই আমার লাইফের সবচেয়ে একটা আইডিয়াল ক্লায়েন্ট, এবং উনি আমাকে যে একদম শুরুর অবস্থায় যে বিষয়গুলো শিখাইছে, উনি যে বিষয়গুলোতে আমাকে ট্রেন আপ করছে, লাইক আমি কাজ করতাম, উনিও কাজ করতাম, আমরা কলে থাকতাম, উনি আমাকে এই বিষয়টা সমস্যা হলে এই বিষয়টা উনি দেখা দিত, এবং উনি খুবই খুবই ফ্রেন্ডলি ছিল। আমি জাস্ট ওনার প্রতি খুবই কৃতজ্ঞ। আমি মান্থলি ওনার থেকে 20-25 হাজার টাকা করে আর্নিং স্টার্ট করি। এটা আরও বেশি ছিল তখন, এটা আমার জন্য আনবিলিভেবল। আমার জাস্ট আমার সাফোকেটিং লাগতো খুশিতে। সো আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি, তখন সেকেন্ড ইয়ারে উঠি, তখন আমার ফ্যামিলিকে এই সাপোর্টটা দেওয়াটা মানে ইটস আ প্রিভিলেজ। ওকে, বিগ থ্যাঙ্কস ফর হাসান ভাই। তোমার এখনো পর্যন্ত ফাইবারে কয়টা অর্ডার কমপ্লিট হয়েছে? ফাইবারে আজকের ডেট সহ আমি আজকে 2টা প্রজেক্ট কমপ্লিট করেছি, সবকিছু মিলিয়ে আমার 958টা প্রজেক্ট কমপ্লিট হয়েছে। আচ্ছা, তুমি একটু আগে বলছিলা তোমার প্রথম মাসের ইনকাম ছিল $150 থেকে $300 মতো, প্রথম 2 মাসের ইনকাম। এখন বর্তমানে তোমার মান্থলি আর্নিং কত, অথবা তোমার এই মে মাস যদি আমরা হিসাব করি তাহলে অ্যাভারেজ কত ডলার ইনকাম হয়েছে? অ্যাভারেজ $16। ফাইবারে এখন প্রচুর কম্পিটিশন, শুধু টি শার্ট না, প্রত্যেকটা সেক্টরের কম্পিটিশন। সো তার মধ্যে আমি যদি বলি কেউ যদি টি শার্ট নিয়ে শুরু করতে চায়, সো তার জন্য এখন ফাইবার একটা ভালো মার্কেট প্লেস হবে কিনা, গুড চয়েস হবে কিনা? ফাইবার প্রত্যেকটা নতুন সেলারদের জন্য একটা গোল্ড মাইন। এখানে ডেফিনেটলি আসা উচিত এবং ট্রাই করলে ফাইবারেই ভালো করে ট্রাই করা উচিত। ফাইবার অনেক বিতর্কিত যদিও, তবে এটা নতুনদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করে দেয়। এখানে অটো ক্লায়েন্ট আসে যদি কাজ ভালো থাকে। এখন স্কিল খুবই ম্যাটার করে। আমরা যখন স্টার্ট করছি তখন যেরকম কম্পিটিশন ছিল, এখন অন্তত ট্রিপল, আই থিঙ্ক তার চেয়েও বেশি। সো এক্ষেত্রে আমাদেরকে ফাইবার জার্নি স্টার্ট করার আগে আমাদের স্কিলফুল হতে হবে এবং ট্রেন্ডি ডিজাইন ফলো করতে হবে। এখন জাস্ট অ্যাভারেজ ডিজাইন না, এখন ট্রেন্ড খুবই ভালোভাবে শিফট হয়েছে। সো সেক্ষেত্রে আমরা যদি টি শার্ট ডিজাইন নিয়ে স্টার্ট করি, আমাদেরকে অ্যাপারেল ডিজাইন এবং আমাদের ব্র্যান্ডিং রিলেটেড কিছুটা ধারণা থাকতে হবে। সেক্ষেত্রে হেল্প করতে পারে 99 ডিজাইন প্রিন্সিপালগুলো, কালার, কন্ট্রাস্ট অ্যান্ড ডিজাইন থিওরি। এটা ডেফিনেটলি দরকার
জাস্ট র্যান্ডমলি আমরা টেক্সট সাথে টেক্সট একটা গ্রাফিক শিপ অ্যাড করে দিলাম, এটা ক্লায়েন্ট নিবে না, যদিও অ্যালগোরিদমের কারণে সেল হবে, বাট লং টার্মে এটা সাস্টেন করা পসিবল না। রাইট, তার মানে হচ্ছে নতুন কেউ আসলে ডেফিনেটলি তাকে ফুললি স্কিলফুল হয়ে মার্কেটে ডেফিনেটলি ইংলিশ সম্পর্কে একটু হলে ধারণা থাকতে হবে, কারণ ইংলিশ ইজ আ ক্রুশাল। কমিউনিকেশন, তো আমি কমিউনিকেশন নিয়েও তোমার সাথে কথা বলতাম। তোমার কমিউনিকেশন, আমি যদি পার্সোনালি লেভেলে তোমার কমিউনিকেশন স্কিল আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আমার চোখে দেখা যারা ভালো করছে মার্কেট প্লেসে তাদের কমিউনিকেশন টপ নচ। মানে আমি মনে করি তোমার স্কিল যদি 50% হয় বা 60% হয়, 40% হয়, তাহলে 60% কমিউনিকেশন, 40% স্কিল। রাইট, 40% স্কিল, 60% কমিউনিকেশন। কমিউনিকেশন যত ভালো হবে তুমি ক্লায়েন্ট ধরতে পারবা, ক্লায়েন্ট হান্ট করতে পারবা, ক্লায়েন্টকে তুমি পরবর্তীতে রিপিট করতে পারবা। ক্লায়েন্টকে বোঝানো উচিত যে আমরা তোমার কাছে কোনো কিছু বিক্রি করতে আসি নাই, আমরা তোমার একটা সমস্যার সমাধান করতে আসছি। তাহলে ক্লায়েন্টকে পটানো খুব ইজি। আপনি জাস্ট ক্লায়েন্টকে একটা ভাইব দিবেন, নট লাইক দ্যাট স্যার ইউ গিভ মি মানি আই ওয়ার্ক, নট লাইক দ্যাট। আপনি জাস্ট ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে একটা তোমার ব্র্যান্ড আছে, আমি ব্র্যান্ডিং রিলেটেড কাজ করি, বিশেষ করে আমি একটা ইনফ্লুয়েন্সার আসছে, তার একটা নতুন সাইড হাসল স্টার্ট করা উচিত, তো সেক্ষেত্রে আমি তার টি শার্ট ব্র্যান্ডিং করার জন্য বা টি শার্ট ডিজাইন ব্র্যান্ড স্টার্ট করার জন্য হেল্প করি। তো আমি মেইনলি ব্র্যান্ডিং রিলেটেড যে ডিজাইনগুলো হয় ওই টাইপের ডিজাইনগুলোই করি। তো সেক্ষেত্রে আমি তাকে বুঝাই যে আই এম দ্য পারসন তোমাকে যে হেল্প করতে পারবে তোমার ব্র্যান্ডিং, কালার এবং অডিয়েন্স ওয়াইজ ডিজাইন সিলেক্ট করার ক্ষেত্রে। সো তুমি আমার কাছে সলিউশন পাবা। তারাও কিন্তু এক্সপার্ট না, ক্লায়েন্টরা এক্সপার্ট না, তারা আসে আমাদের কাছে এক্সপার্ট সলিউশনের জন্য। তো সেক্ষেত্রে আমাদেরকে ডেফিনেটলি একটা আশ্বস্ত করতে হবে যে আমি তোমার কাছে ডিজাইন সেল করে শেষ না, তুমি ডিজাইন নিছো আমার কাছ থেকে, তুমি আমার কাছে পরবর্তীতে যে আফটার সেল সাপোর্ট, তোমার যদি কোনো পরামর্শের প্রয়োজন পড়ে তুমি নিতে পারো আমার কাছ থেকে। দ্যাটস ইট, তোমার কাছে একটা ডিজাইন সেল করছি, তোমাকে আমি আর পরামর্শ দিব না, পরামর্শের জন্য পে করতে হবে তোমাকে, এমন কোনো ভাইব দেওয়া যাবে না তাকে। সো তার সাথে এমনভাবে কমিউনিকেট করতে হবে লাইক হি ইজ ইউর ফ্রেন্ড। রাইট, এবং যেহেতু ইংলিশে বাইবর্ন আমরা আসলে অতটা এক্সপার্ট না, এবং যারা ফ্রিল্যান্সিংয়ে আসে খুব বেশি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বা ইংলিশ মিডিয়ামে পড়া এরকম মানুষ ফ্রিল্যান্সিংয়ে খুব কম আসে। ফ্রিল্যান্সিংয়ে মধ্যবিত্তরাই বেশি আসে, বা যারা লাইফে ফেইলর যারা, তারাই দেখবে যে সবশেষে ফ্রিল্যান্সিংয়ের দিকে আসে। সো তাদের আসলে ওই কমিউনিকেশন বা ইংলিশের উপর একটা প্রবলেম থাকে, এটা অনেকের। তো এক্ষেত্রে তুমি তাদেরকে কি বলবো, বা কোন কোন টুলস ইউজ করা যেতে পারে বা কমিউনিকেশনের জন্য, বা কীভাবে তুমি ইউজ করো যদি করো আর কি? কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ক্রুশাল পার্ট, আমি যেটা মনে করি। আপনি কমিউনিকেশন শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ না, অনেক ক্লায়েন্ট ইংলিশ জানে কিন্তু ওরা আমাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারে না, আমাদেরকে বুঝে নিতে হয়। তো সেক্ষেত্রে কমিউনিকেশন হচ্ছে এমন একটা মাধ্যম যেটা দিয়ে আপনি ক্লায়েন্টের থেকে $10 প্রজেক্ট আপনি $50 নিতে পারবেন। সো আমি যখন স্টার্ট করি আমি একদম ভালো কমিউনিকেটর ছিলাম এমন বলবো না, তবে আমার একটা ভালো ওয়ে ছিল কথা বলার। আমি গুছিয়ে কথা বলতাম শুরু থেকেই, আই থিঙ্ক। সো ওইটাকে আমি বাংলাতে গুছিয়ে কথা বলতাম, কিন্তু ইংলিশে অত ভালো পারতাম না। তো আমি বাংলাতে যেভাবে গুছিয়ে কথা বলি, আমি চাইতাম যে ল্যাঙ্গুয়েজটাকে শিফট করে আমি বাংলাতেই কথা বলবো, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সো ওইটা আমাকে বেশ ভালো কাজে দিছে। আমি কম্পিউটারে পড়ে থাকতাম, আর্টিকেল পড়তাম ইংলিশে, তারপর হচ্ছে কোনো নিউজ চ্যানেল দেখতাম ইংলিশে, তারপর বিশেষ করে পডকাস্টগুলো, ডিজাইন রিলেটেড পডকাস্ট আমি কয়েকটা মেনশন করতে পারি, যেমন future.com, যেটা হচ্ছে যে ক্রিস্টো নামে একজন আছেন, যিনি হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সার কোচ। তারপর হচ্ছে আপনার ম্যাথিউ ইনসিনা, এই ধরনের কোচ যারা আছেন বা এই ধরনের ফ্রিল্যান্সিং যারা ইন্টারন্যাশনালি, ওদের ভিডিও দেখতাম। তারপর আমি আলী আবদাল, তারপর হচ্ছে আরও নতুন নতুন অনেকের সাথে পরিচয় হই, যারা হচ্ছে মেইনলি প্রোডাক্টিভিটি রিলেটেড টপিক নিয়ে প্রোডাক্টিভিটি রিলেটেড ভিডিও করে, তাদের ভিডিও দেখি। সো আমি দুইটা চ্যানেলের কথা বলতে পারি প্রোডাক্টিভিটি রিলেটেড যারা ভিডিও বানায়, সেটা হচ্ছে এন্ড্রু হিউবারম্যান, যেটা হচ্ছে হিউবারম্যান ল্যাব পডকাস্ট নামে পরিচিত। উনি একজন নিউরোবায়োলজিস্ট, ওনার ভিডিও হচ্ছে প্রোডাক্টিভিটি রিলেটেড, আপনি কীভাবে আপনার লাইফটাকে অপটিমাইজ করবেন, কীভাবে হচ্ছে যে আপনার স্লিপিং সাইকেল এবং হচ্ছে আপনার অ্যাক্টিভিটিসগুলো কীভাবে গোছানো উচিত, ওই রিলেটেড ভিডিও বানায়। আরেকজন হচ্ছে আলী আবদাল, উনি প্রোডাক্টিভিটি রিলেটেড ভিডিও বানায়, আপনার কীভাবে ঘুমানো উচিত, কীভাবে আপনি ব্রেইন ফগ থেকে মুক্তি পেতে পারেন, এই ধরনের ভিডিও। সো ওই ভিডিওগুলোর টপিক আমি সম্পূর্ণ না বুঝলেও আমাকে এটা হেল্প করছে যে আমি ইংলিশের যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ড সিলেকশন, এগুলা দেখতাম এবং কোন সেন্টেন্সের পর কোন সেন্টেন্সটা বেশি ইফেক্টিভ, ওইগুলো বিষয়গুলো আমি ফলো করতাম।
তারপর যে ওয়ার্ডটা আমি পারতাম না আমি গুগল ট্রান্সলেটে লাইভ ট্রান্সলেট করে করে নতুন নতুন শব্দ শিখেই হচ্ছে আমি মেইনলি কমিউনিকেশনে ভালো করি। তো আলহামদুলিল্লাহ আমি এখন কমিউনিকেশনে খুবই ভালো, জাস্ট ক্লায়েন্ট ম্যানেজ করার মতো ভালো। জি আপনার আমি সেটা দেখেছি, আমি সেটাই বলছিলাম তোমার কমিউনিকেশন অনেক ভালো। সেটা কমিউনিকেশন নিয়ে যেহেতু কথা বলছিলাম, লাইক কেউ যদি নতুন শুরু করে একদম লাইক প্রথম স্টেজে আছে, সো তাদের জন্য কেউ যদি ChatGPT যেতে চায়, যেমন সে একটা ক্লায়েন্টের ব্রিফ নিল, সো ওই ব্রিফটাকে সেই বললো ChatGPT-কে সামারাইজ ইট, সো ওই পুরো লম্বা জিনিসটা সে একবার পড়লো যতটুকু বুঝছে, পরে সামারাইজ থেকে সে আরেকটু বুঝলো, এরপর সে তাকে বললো যে তুমি এটাকে বাংলায় বলো, সো বাংলা একবার বুঝলো, সো দেন সে এই জিনিসটাকে আবার বাংলাতে লাইক ট্রান্সলেট, যেরকম ChatGPT ট্রান্সলেট বা গুগল ট্রান্সলেট ইউজ করে কেউ যদি এইভাবে শুরু করে, সো তার জন্য আসলে প্রফিট হবে কিনা, বাট ডেফিনেটলি কমিউনিকেশন শিখতে হবে, বাট প্রথম স্টেজে এটা জিনিসটা কতটুকু কার্যকর। ওকে, সো ChatGPT আমাদের সময় ছিল না, ChatGPT আসছে আই থিঙ্ক কয়েক বছর হয়েছে। তবে আমাদের সময় যখন যদি থাকতো তাহলে আমরা ডেফিনেটলি ওভাবেই ইউজ করতাম, বাট আমাদের সময় আমরা কি করতাম, একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টকে 3 বার 4 বার করে পড়তাম, পড়ে দেন আমি যতটুকু বুঝতাম এটাকে আবার ট্রান্সলেট করে করে দেখতাম যে আমি আসলে ভালোভাবে বুঝতে পারছি। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আগে ইংলিশে পড়তে হবে, ইংলিশে স্কিপ করা যাবে না। তারপর হচ্ছে ট্রান্সলেশন থেকে আমি দেখবো যে আসলে সে কি কি চাচ্ছে, কি কি পয়েন্টগুলো চাচ্ছে, ওটার উপর বেস করে আমি উত্তর দিতাম। আমি জাস্ট ডেসপারেটলি ক্লায়েন্টকে বললাম যে get ready, I have all the information to work on this project, let's get started, not like that. আমরা তাদেরকে এমনভাবে আগে তাদের ব্রিফটা কেমনভাবে বুঝবো যাতে হচ্ছে ক্লায়েন্ট যেন বোঝে যে আমি ক্লায়েন্টের বিষয়টা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে এখন যেহেতু ChatGPT আসছে এখন খুবই ইজি। এখন হচ্ছে যে আগে ক্লায়েন্টের যে বিষয়টা ক্লায়েন্ট যখন পাঠাচ্ছে তখন আমরা দেখবো রিকোয়ারমেন্টটা, দেখে আমরা 2 বার পড়বো, যদি না বুঝি তখন আমরা ChatGPT-কে আস্ক করবো যে সামারাইজ দিস টেক্সট ইন এ শর্ট ওয়ে। সো এটা ডেফিনেটলি শর্ট ওয়েতে সামারাইজ করবে এবং ইজি ওয়েতে সামারাইজ করবে। যদি তখন আমাদের বুঝতে অসুবিধা হয় তখন আমরা বলবো যে এটাকে বাংলায় ট্রান্সলেট করে আমাকে সাহায্য করো, হেল্প করতে, মানে বুঝতে সাহায্য করো। তার মানে নতুনদের জন্য এই জায়গাটাতে কমিউনিকেশন করাটা, সে যদি বুঝতে পারে কমিউনিকেশনের টুলস যেহেতু আছে, সো ওই জিনিসগুলো যদি ইউজ করা যায়, সো এই কমিউনিকেশনটা একটু ইজি হয়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। আর তুমি যে ইংলিশের কথা বলছিলা, এই ব্যাপারটা কিন্তু আউট অফ মার্কেট প্লেস বা তোমার পার্মানেন্ট ক্লায়েন্টের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে, অনেক বেশি সাহায্য করে। আচ্ছা, এই বিষয়টা যেহেতু আসছে পার্মানেন্টের ব্যাপারে, তো আমি তোমার কাছ থেকে যেমন মার্কেট প্লেসে একটা প্রোফাইল, যেমন তোমার একটা ভালো প্রোফাইল আছে মার্কেট প্লেসে, আমি মনে করি ইটস এ গুড থিং, বা তোমার একটা ইনকাম সোর্স, সিকিউর ইনকাম সোর্স আছে। অ্যান্ড এছাড়াও তোমার মার্কেট প্লেসের বাইরে আসলে কীরকম সময় দিচ্ছ, বা মার্কেট প্লেসের বাইরে কোনো ক্লায়েন্ট নিয়ে চিন্তা করছো কিনা? মার্কেট প্লেসের বাহির নিয়ে আমি এখনও চিন্তা করছি না, এটা ডেফিনেটলি করা উচিত। আমি অ্যাজ আ স্লো লার্নার, আমি অতটা কুইক লার্নার না, আমি স্বীকার করি এটা। তো সেক্ষেত্রে আমার স্টেপ নেওয়া একটা কিছুটা মন্থর গতি, বাট আমি বিশ্বাস করি যে একদম লেজি খরগোশের থেকে একটা ধীর গতির কচ্ছপ হওয়া ভালো। তো সেক্ষেত্রে আমি ওই কনসেপ্ট নিয়ে আগাচ্ছি, আমি স্টাক হয়ে থাকিনি, আমি জাস্ট আস্তে আস্তে আগাচ্ছি। আমি জাস্ট এখন মার্কেট প্লেসেই ফোকাস করছি, আর আমি পোর্টফোলিও বিল্ড আপে ফোকাস করছি। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে পোর্টফোলিও যদি আপনার ভালো থাকে, ক্লায়েন্ট আপনার কাছে আস্তে আস্তে নিজেই আসবে, ক্লায়েন্টের কাছে রিচ করতে হয় না, ক্লায়েন্ট আপনার ডিজাইন দেখে আপনাকে খুঁজেই বের করবে। তো সেক্ষেত্রে আমি আপাতত পোর্টফোলিও বিল্ড আপ এবং হচ্ছে মার্কেট প্লেসের যে প্রজেক্টগুলো আমার কাছে থাকে, এই প্রজেক্টগুলো শেষ করতে করতেই আমার মেইনলি সারাদিনের অর্ধেক টাইম চলে যায়। বাকি অংশে আমি হচ্ছে আমার নিজের যে গিগ ইমপ্রুভমেন্ট ওগুলোর জন্য কাজ করি। তারপর আমার হাসান ভাইয়ের প্রজেক্ট থাকে, ওগুলো কমপ্লিট করি। তো সেক্ষেত্রে আমি আসলে অত প্রপার টাইম পাচ্ছি না, যেটাতে আমি অ্যাকচুয়ালি মার্কেট প্লেসের বাইরে টাইম দিব। আচ্ছা, তুমি এই পর্যন্ত মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে সব মিলিয়ে আনুমানিক কয়টা অর্ডার বা কয়টা প্রজেক্ট কমপ্লিট করেছো? ওকে, আমি মার্কেট প্লেস এবং হাসান ভাই এবং আরও মার্কেট প্লেসের বাইরে 2-3 জন ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছে। সো ওনাদের সাথে আমার হাসান ভাইয়ের সাথে একা আমার অলমোস্ট 800+ প্রজেক্ট কমপ্লিট হয়েছে। হাসান ভাইয়ের সাথে 800+ প্রজেক্ট বাংলাদেশি। এবং যারা মনে করে, আমি এই জিনিসটা স্কিপ করছি, তোমাকে আটকাচ্ছি, একজন ভালো ডিজাইনার এবং সে যদি ভালো কাজ পারে, দেখা যাচ্ছে যে কোনো একজনের সাথে কাজ করতে পারে, স্পেশালি যখন একটা টিমের সাথে কাজ করবে। এরকম অনেক আছে, আমার কাছেও এরকম হয়েছে যে একজনকে কাজ করার জন্য সময় দিলাম, 1 দিন 2 দিন 3 দিন 4টা প্রজেক্ট কমপ্লিট করার পরে সে মনে করছে যে তার চেয়ে আরও বেটার হয়ে আছে, সে চলে গেছে।
কিন্তু একজনের সাথে লেগে থাকলে যে এতগুলো অর্ডার বা এতগুলো প্রজেক্ট করা যায়, এই জিনিসটাই আমার কাছে ভালো লাগছে। জি হ্যাঁ, বলছিল হাসান ভাই বা সব মিলে আনুমানিক তোমার মানে অলমোস্ট 2000 কাছাকাছি তোমার প্রজেক্ট কমপ্লিট হয়েছে। মাশাআল্লাহ, গ্রেট। আচ্ছা, তোমার যেহেতু মার্কেট প্লেসে হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে বা মার্কেট প্লেসে প্রচুর কাজ করতেছো, অনেকদিন ধরে কাজ করতেছো এবং অনেকগুলো অর্ডার কমপ্লিট করেছো, আর পাশাপাশি আমি যতটুকু জানি তুমি ফাইবার বা আদার্স এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো কোর্স করেছো, মানে এই জিনিসগুলো নিয়ে তুমি অনেক সময় রিসার্চ করো ফাইবার নিয়ে। সো এক্ষেত্রে নতুনদের জন্য বেশ কয়েকটা প্রশ্ন আমি করব নতুনদের জন্য, যেগুলো হয়তো নতুনদের হেল্প হবে মার্কেট প্লেস নিয়ে। প্রথমত হচ্ছে, নতুন যদি কেউ ফাইবারে গিগ ক্রিয়েট করতে আসে, সো এক্ষেত্রে তার গিগ টাইটেল কীভাবে দেওয়া উচিত বা কীভাবে রিসার্চ করা উচিত? মার্কেট প্লেসে যদি এখন নতুন কেউ জয়েন করতে চায়, সেক্ষেত্রে একটু রিস্কি, বিকজ মার্কেট প্লেস অনেক প্রোফাইল নিচ্ছে না। তবে আমার কাছে প্রোফাইল না নেওয়ার একটা মাধ্যম, যেটা সমস্যা মনে হতে পারে, সেটা হচ্ছে প্রপার ইনফরমেশন দেয়া, সলিড মনে না হয় ক্লায়েন্টের। আই থিঙ্ক এটা ম্যানুয়ালি ওরা রিভিউ করে, দেন হচ্ছে অ্যাপ্রুভ করে। সো যদি আপনার ইনফরমেশন বা যারা নতুন স্টার্ট করে তাদের যদি ইনফরমেশন ঠিক থাকে এবং ডিজাইন যদি প্রমিনেন্ট মনে হয়, তখনই তারা অ্যাপ্রুভ করে। তো সেক্ষেত্রে প্রথম গিগটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট এবং সলিড ইনফরমেশন দেওয়া, লাইক ফেক আইডেন্টিফিকেশন দিয়ে অ্যাকাউন্ট করলে ওরা অ্যাপ্রুভ করবে না। তারপর হচ্ছে যে আপনার ডিজাইনের কোয়ালিটি ভালো হতে হবে, কারণ ওরা জানে যে ওদের এখানে অনেক ডিজাইনার অলরেডি আছে। ওদের এখন যদি কাউকে নিতেই হয়, একজন ভালো ডিজাইনারকে তারা নিবে, কারণ মার্কেট প্লেসের সবসময় উদ্দেশ্য থাকে ওদের বিজনেস। তো সেক্ষেত্রে গিগ টাইটেল এবং ডিসক্রিপশনের ক্ষেত্রে যারা কম্পিটিটর আছে, আমাদের যখন আমরা নতুন স্টার্ট করি, আমাদের কম্পিটিটর কিন্তু লেভেল 2 এবং টপ রেটেড না। আমাদের কম্পিটিটর হচ্ছে লেভেল 1 এবং তারা লেভেল অল্প রিভিউতে সামনের দিকে আছে শুরুতেই, যারা লেভেল 1 এবং যারা নিউ সেলার ডিজাইন ভালো দেখাচ্ছে এবং অর্ডার পাচ্ছে, প্রথম পেজে থাকে। যদিও এখন বোঝা একটু টাফ, কারণ সাকসেস স্কোর আছে, সাকসেস স্কোরের ক্ষেত্রে অনেক প্রো ডিজাইনারদেরকেও ওরা লেভেল ড্রপ করে দিছে। তো সেক্ষেত্রে ট্রাই করা উচিত যাতে যারা কম্পিটিটর আছে বা যারা অলরেডি মার্কেট প্লেসে ভালো করছেন, ওনাদের অন্তত 20টা টাইটেল কপি করে একটা শিটে রেখে হচ্ছে এটাতে কোন কোন কিওয়ার্ডগুলো কমন আছে, এই কিওয়ার্ডগুলোকে বাছাই করা, এবং নিজের যে গিগটা খুলবে ওই গিগটাকেও যেন গিগটাতে এই ধরনের কিওয়ার্ড এবং ডিসক্রিপশনের মধ্যে এই ধরনের কিওয়ার্ড যাতে স্টাফিং করা থাকে। এবং ডিসক্রিপশনের ক্ষেত্রে আমি বলবো যে এখানে অত রকেট সায়েন্স না, জাস্ট যে ডিজাইনার সে জানে যে ডিজাইনের মধ্যে কি কি লাগে, কি কি প্রোভাইড করতে হবে ক্লায়েন্টকে। তো সেক্ষেত্রে সে ওখানে লিখবে যে সে কেন হচ্ছে যে অন্যদের থেকে আলাদা, তার কি কি স্কিল আছে এবং সে কোন কোন ক্যাটাগরিতে সে ভালো এবং এক্সপার্ট। তো সেক্ষেত্রে সে কিওয়ার্ড স্টাফিং করবে যাতে এসইও ফ্রেন্ডলি হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেন হয়। সো ফাইবার আমি আগে মনে করতাম শুধুমাত্র ট্যাগ থেকে সার্চ ইঞ্জিনে যায়, নট লাইক দ্যাট। এটা এমন হতে পারে যে একটা ডিসক্রিপশন থেকে একটা সেন্টেন্সকে ওরা কিওয়ার্ড হিসাবে সার্চ ইঞ্জিনে নিয়ে নিছে। আমি এরকম অনেক দেখছি এবং আমার নিজের পার্সোনাল দিকেও আমি দেখছি যে আমার টপ কিওয়ার্ড কোনটা, আমার একটা টাইটেল। সো আমি এটা সেলার প্লাসটা পাই। তো সেক্ষেত্রে আমাদেরকে ডিসক্রিপশনটাকে খুবই এসইও ফ্রেন্ডলি করে করতে হবে এবং ক্লায়েন্টকে কমপ্লিটলি একটা ক্লিয়ার পয়েন্ট দিয়ে দিতে হবে, তুমি আমার কাছ থেকে এটার বেশি এক্সপেক্ট করতে পারো না, তুমি আমার কাছ থেকে এটা পাবা, আমার বাউন্ডারি এতটুকু। সো আমি তোমাকে এই জিনিসগুলো প্রোভাইড করবো এবং প্রিন্ট ফাইল, তারপর হচ্ছে যে প্রিন্ট ফাইল, সোর্স ফাইল, তোমার যা যা প্রয়োজন হয় আমি তোমাকে দিব এবং রিভিশন তুমি আমার জন্য এতটুকু পাবা। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি কোনো কাজ করতে না চাই, লেটস সে আমি অনেকে ইলাস্ট্রেশন করে না, এর বদলতে অনেকে এখন ইলাস্ট্রেশন স্টার্ট করে, কিন্তু আগে যারা ইলাস্ট্রেশন করতো না বা হারাম হালালের যে বিষয়টা আছে, লেটস সে অনেকেই হচ্ছে যে অ্যাডাল্ট রিলেটেড যে ডিজাইনগুলো করে না, ওরা কমপ্লিটলি ছোট করে লিখে দেয় যে আমি এই ধরনের ডিজাইন অর্ডার আমি অ্যাকসেপ্ট করি না, সো তুমি আমাকে এই অর্ডার দিবা না, ক্লায়েন্ট দিবে না ডেফিনেটলি। তো সেক্ষেত্রে আপনি বাউন্ডারি সেট করে দিচ্ছেন, ক্লিয়ার পয়েন্ট থাকতেছেন, তাহলে আর কনফ্লিক্ট হবে না। সো তার মানে হচ্ছে আমাকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এই সব জায়গাতে অ্যালার্ট থাকতে হবে, সবগুলোতে রিসার্চ করতে হবে, সবগুলোর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। আমি টাইটেলে কি দিচ্ছি, টাইটেল এবং ডেসক্রিপশনের মধ্যে যে সেম হইতে হবে এমন না, আমাদেরকে ডিফারেন্ট রাখতে হবে, যাতে আমি টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডসগুলো দিচ্ছি আমি আবার যদি ডেসক্রিপশনে সেম দেই, এটা আসলে আমাদের কিওয়ার্ড স্টাফিংটা, কিওয়ার্ড রিসার্চটা ভালো হচ্ছে না, বা কিওয়ার্ড বাড়বে যখন তুমি কিওয়ার্ডগুলো রিপিটেড হয়ে যাচ্ছে, রিপিটেড হয়ে আসলে কোনো লাভ নাই। বুঝতে পেরেছি। অ্যান্ড সেম জিনিসটা গিগ ইমেজের ক্ষেত্রে, গিগ ইমেজ করার সময় কেউ যদি আচ্ছা একটা কপি ডিজাইন দিল বা কোনো একটা ডিজাইন
মার্কেট অন্য একটা গিগ দেখেছে যেটা নতুনরা করে, এই গিগটাতে বেশি অর্ডার থাকে, এই গিগটা ফার্স্ট পেজে থাকে, তো ওর গিগ ইমেজের মতো করে কিউক ইমেজ করে দেয়। সো এরকম করা উচিত কিনা বা নাকি ইউনিক করা উচিত? এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই ইন্টেলিজেন্ট। আমরা চ্যাট জিপিটিতে একটা ছবি দিচ্ছি, আমাদেরকে সেম টু সেম রিক্রিয়েট করে দিচ্ছে। আমরা আমাদের নিজের ছবিকে দিয়ে আমাদেরকে অ্যাস্ট্রোনট বানাই ফেলতেছি। ইভেন এই ধরনের যে ইঞ্জিনিয়ারিংগুলো আসছে, এটা জাস্ট রিসেন্টলি আসছে, কিন্তু এর আগ থেকেও কিন্তু যেটা ব্যাকগ্রাউন্ডের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা সবচেয়ে বেশি স্ট্রং ছিল, এটা এখন আরও বেশি স্ট্রং। সো ফাইবার আপনার গিগ দেখতে হবে না, ফাইবারের কোনো একজন মেম্বার আপনার গিগ দেখতে হবে না, ওরা অলরেডি জানে যে আপনার ডিজাইনটা কোথাও আছে নাকি। তো সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি ওরা হচ্ছে যে একটা ওয়ার্নিং দিবে অথবা আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে যদি আপনি কপি ডিজাইন দেন। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের 100% অথেন্টিক হইতে হবে, এবং যতটা ক্লিয়ার এবং শর্টকাটে সুন্দরভাবে বোঝানো যায়। অনেক বেশি ক্লিক বেট করা যাবে না, আমাদেরকে আই সুদিং কালার ইউজ করতে হবে যাতে হচ্ছে যে ক্লায়েন্টের মেন্টালিটিতে একটা ব্যাড ইমপ্রেশন না পড়ে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অরিজিনাল ডিজাইন দেওয়া গিগের ক্ষেত্রে। ওকে, ভেরি নাইস। আচ্ছা, ফাইবারে যদি কেউ একটা গিগ আপলোড করে এবং সেটা যদি আপলোড হয়, সেক্ষেত্রে তার প্রথম স্টেপগুলো কী নেওয়া উচিত, যে প্রথম অর্ডার পাওয়ার জন্য কী কী করা যেতে পারে? গিগ পাবলিশ করার পর আমাদের এখন অনেকগুলো দায়িত্ব থাকে। যখন আমরা নতুন স্টার্ট করছি তখন হয়তো আমরা গিগ পাবলিশ করে অপেক্ষা করতাম অনেকদিন, তারপর দেখতাম যে আমাদের অর্ডার আসে নাকি, আমরা অর্ডারের জন্য ওয়েট করতাম। এখন ওয়েট করার অত সুযোগ নাই। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু কাজ করতে হয়, যেমন ফাইবারের যে আমার গ্রোথ কেমন আছে, গিগটার ইমপ্রেশন বাড়ছে নাকি কমছে, এবং ক্লিক বাড়ছে নাকি কমছে। দ্যাটস ইমপ্রেশন বাড়লে আমরা বুঝবো যে গিগটা আমাদের সার্চ রেজাল্টে আছে এবং এটা হচ্ছে যে ক্লায়েন্টের সার্চে যাচ্ছে। অ্যান্ড ক্লিক আসলে বুঝবো যে আমাদের গিগ ইমেজ ভালো, তাই ক্লায়েন্ট ক্লিক করছে। যদি ক্লিক এনাফ থাকার পরও যদি অর্ডার না আসে, তখন আমাদেরকে প্রাইসিং ঠিক করতে হবে, এবং আমাদের যেইটা গিগের প্রাইসিং এবং প্যাকেজগুলোকে ঠিক করতে হবে। আর যদি ইমপ্রেশন প্রপার না আসে, তাহলে আমাদেরকে কিওয়ার্ডের দিকে তাকাতে হবে। কারণ আমরা যখন ফাইবারে নতুন গিগ অ্যাকাউন্ট করি, যখন গিগ পাবলিশ করি, সেক্ষেত্রে ফাইবার ক্লায়েন্টরা যখন ব্রিফের জন্য ফাইবারকে নক দেয়, লাইক এখন ফাইবারে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেটা হচ্ছে ফাইবার নিউ। তো নিউর মাধ্যমে ক্লায়েন্টরা ব্রিফ পাঠাইতে পারে। তো ব্রিফ কিন্তু আগে যেমন কন্টেস্ট করা যেত, আগে যেমন হচ্ছে যে ক্লায়েন্টরা যখন ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাতে যাইতো, এখন কিন্তু সবাই প্রপোজাল পাঠাতে পারে না। এখন হচ্ছে ক্লায়েন্টরা বলে যে আমার এই ইনফরমেশনগুলো আমি দিছি, আমার এই এমন টাইপের একটা ডিজাইন লাগবে। এই ডিজাইনগুলো হচ্ছে যে যারা করে তাদেরকে শর্টলিস্ট করে হচ্ছে এআই। শর্টলিস্ট করে কীভাবে? টাইটেল, ইমেজ এবং ডিসক্রিপশনের উপর বেস করে। দেন ক্লায়েন্ট দেখে যে এই সেলারগুলো ক্যাপাবল তোমার ডিজাইন করতে, আমার ডিজাইন করতে ক্যাপাবল, তখন হচ্ছে যে ক্লায়েন্ট সিলেক্টিভলি প্রপোজাল পাঠায়, যেটাকে আমরা ব্রিফ বলি। ব্রিফ কিন্তু সবার কাছে যায় না, ফিল্টার করে অপশন করে, যাতে সবার কাছে না যায়, যেন স্প্যামিংটা কমে যায়। ক্লায়েন্ট নিজে সিলেক্টিভলি পাঠায় যে আমার এই সেলারের কাছে আমার ব্রিফটা যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ডেফিনেটলি যেটুকুলো এখন মনে হয় 4-5টা গিগ দেওয়া যায় প্রথম অবস্থায়, তো সেক্ষেত্রে 5টা গিগই দিব। 5টা গিগ দেওয়ার পর আমরা প্রত্যেকটা গিগকে অবজারভেশনে রাখবো 15 দিন 16 দিন করে। যখন দেখবো আমরা 15 দিন 16 দিনে কোন গিগটা আমাদের ক্লিক ভালো আসছে, ওটার উপর বেস করে আমরা ওইটাকে হালকা মডিফিকেশন করতে পারি। তারপর হচ্ছে যে গিগের একদমই ইমপ্রেশন ভালো না, ওটাকে আমরা মডিফিকেশন করতে পারি, আমরা টাইটেল এবং ডিসক্রিপশন চেঞ্জ করতে পারি, তারপর হচ্ছে ডিজাইন চেঞ্জ করতে পারি। এভাবে জাস্ট এডিটের মাধ্যমে রাখতে হবে। এটা আমাদেরকে নট লাইক দ্যাট যে আমি জাস্ট গিগ পাবলিশ করলাম, আমার অর্ডার আসবে অটো। এটা কাইন্ড অফ ট্রায়াল অ্যান্ড এররের মতো, আমাকে ট্রাই করতে হবে, আমাকে কন্টিনিউয়াসলি এটাকে ভেরিফাই। এই টাইটেল হচ্ছে না, ওই টাইটেল হবে, অর্থাৎ এটাকে এডিটের মাধ্যমে হোক বা অ্যাক্টিভ থাকার মাধ্যমে এটাকে তোমাকে কাজ করতে হবে, এটাকে ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, তোমার পোর্টফোলিও দেখে বা তোমার ফাইবারে গিগ ইমেজগুলো দেখার পরে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে, তোমার ডিজাইনগুলো, স্পেশালি তোমার টাইপোগ্রাফি বলো বা ডিজাইনকে প্রেজেন্টেশন করার যে ব্যাপারগুলো, আমার কাছে অনেক ভালো লাগে। সো আমি তোমার কাছ থেকে জানতে চাই, নতুনদের জন্য হোক বা আমাকেও বলতে পারে যে মেন্টর, আমি তোমাদের কাছ থেকে জিনিসটা মনে হয় শিখতে পারবো, যে এই এত সুন্দর করে প্রেজেন্টেশন করা বা এত সুন্দর করে ডিজাইন করা, এই জিনিসটা আসলে কীভাবে রিসার্চ করো তুমি? তো এটার জন্য আমি একজন ক্রেডিট দিতে চাই। এটা আমি ওনাকে পার্সোনালি চিনি না, বাট আমি কমিউনিটিতে দেখতাম, উনি সম্ভবত ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। ওনার নাম সামিউল আজিম। সো ওনার
ফেসবুক প্রোফাইলে উনি একদিন একটা পোস্ট লিখে যে পিন্টারেস্ট ডিজাইনারদের জন্য ডিজাইন রিসার্চের জন্য খুবই ভালো। তো সেক্ষেত্রে আমি সম্ভবত 2021-এর কথা, তখন আমি হচ্ছে যে ওনার একজনের সাথে আর্গুমেন্ট করতে দেখি। একজন আসি, উনি বলল যে আসলে আপনি কিভাবে বলেন যে ডিজাইনের জন্য পিন্টারেস্ট বেস্ট, পিন্টারেস্ট তো ডিজাইনারদের জন্য না। তখন উনি মানে আমি দেখলাম যে আসলে পিন্টারেস্টটা কি, দেখি একটু আমি ওখান থেকে আসলে পিন্টারেস্ট সম্পর্কে ধারণা পাই। অ্যান্ড আই বিলিভ দ্যাট একজন ডিজাইনার যদি পিন্টারেস্টের ডিজাইন ফলো করে 1 মাস ডিজাইন করে আর গুগল ফলো করে 1 বছর ডিজাইন করে, সেম থট, সেম ফিলিং আসবে, মানে সেম ডিজাইনের অ্যাস্থেটিক আসবে। গুগল তো আমাদেরকে ওই র্যাঙ্ক বেস ডিজাইন বা গুগল ডিজাইন আমাদেরকে দেখে অনেক বেশি গার্বেজ টাইপ ডিজাইনও দেখায়। আর গুগলের র্যাঙ্কিং গুলো যেভাবে হয় যে ওইটা তোমার কিওয়ার্ড টাইটেল কিংবা এসইও টাইপের র্যাঙ্কিং গুলো হয়। তো যার কারণে তুমি কোনো একটা ডিজাইন সার্চ করলা, দেখা যাচ্ছে ওই ডিজাইনটা কিরকম গুগল দেখে না, গুগল দেখে হচ্ছে ওটা টাইটেল কিরকম, কিওয়ার্ড। বাট পিন্টারেস্টের ক্ষেত্রে তোমার এই যে প্রত্যেকটা ক্লিক বা ডিজাইনের ইমপ্রেশন বা তোমার ডিজাইন কিরকম, এই জিনিসগুলো কিন্তু পিন্টারেস্টে খুব ভালো কাজ করে। একজন ক্লিক তোমার ডিজাইনগুলো যেগুলো আমাদের সাজেশনে আসে, সো দ্যাটস মিন হচ্ছে অনেক ভালো ভালো ডিজাইনার যারা ট্যালেন্টেড তাদের সাজেশনে ক্লিক করার পরে মূলত তো আমাদের সামনে এগুলো আসে। তো যার কারণে পিন্টারেস্টে এত ভালো ভালো ডিজাইন আমরা দেখতে পাই, রাইট? সো পিন্টারেস্ট আমাদেরকে শেখায় যে ডিজাইন একটা ল্যাঙ্গুয়েজ, ডিজাইন একটা ভাষা, আমরা ক্লায়েন্টদের ভাষাকে ডিজাইনের মাধ্যমে কনভার্ট করে ক্লায়েন্টের অডিয়েন্সের কাছে পৌঁছাই। এটা হচ্ছে আমি ডিজাইনের মর্ম হিসাবে আমি জানি। তো সেক্ষেত্রে পিন্টারেস্ট আমাদেরকে যেভাবে হেল্প করে সেটা হচ্ছে একদম রিয়েল আর্টিস্ট যারা আছে এবং শর্ট লিস্টেড যারা একদম খুবই ভালো ভালো ডিজাইন করে, ওরাই মেইনলি পিন্টারেস্টে ডিজাইন সাবমিট করে। এবং পিন্টারেস্টের পিন্টারেস্টের যে ইউজার অ্যালগোরিদম খুবই ভালো। আপনি যে টাইপের ডিজাইন দেখবেন ওই টাইপের ডিজাইনই আপনার ফিডে আসবে। তো সেক্ষেত্রে এটা আপনাকে খুবই বেনিফিটেড করে ইন দ্য লং রান। তো তার মানে হচ্ছে কেউ যদি ডিজাইন রিসার্চ করতে হয় ডেফিনেটলি তাকে পিন্টারেস্ট ইউজ করতে হবে, পিন্টারেস্টের ডিজাইনগুলো কপি করতে হবে, ওখান থেকে আইডিয়া জেনারেট করতে হবে। কপির বিষয়ে যদি আমি বলতে চাই, কপি প্র্যাকটিস করার জন্য আমি যদি বলতে চাই সেটা হচ্ছে আমি বিলিভ করি যে আমাদের ওয়ার্ল্ডে নাথিং ইজ অরিজিনাল। এটা আমি বিলিভ করি না। আমি একজনের রাইটারের বই পড়ি, অস্টিন ক্লিয়ন, আপনারা সম্ভবত জানেন যে ওনার কয়েকটা বই আছে খুবই ফেমাস। সেটা হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট, তারপর হচ্ছে শো ইউর ওয়ার্ক। সো এই বইগুলা খুবই খুবই হেল্পফুল। আই উড হাইলি রেকমেন্ড প্রত্যেকটা ডিজাইনারের এই বইগুলো পড়া উচিত। সো নাথিং ইজ অরিজিনাল যেটা বললাম সেটা হচ্ছে এই যত কিছু আমরা দেখি আশেপাশে এটা কোনো না কোনো কিছু থেকে ইন্সপায়ার্ড। সো আমরা ডেফিনেটলি হচ্ছে যে ডিজাইন করতে করতে যখন আমরা আমরা যখন কোনো একটা ডিজাইন ভালো লাগলো আমরা যখন এটা কপি করব বা আমরা চাইবো যে আসলে কোন কোন মেথডগুলো এখানে ইউজ করা হয়েছে, যখন আমরা ডিজাইনার হয়ে যাব তখন আমাদের ডিজাইনার আই এবং ডিজাইনার ব্রেন আমাদের আস্তে আস্তে কনভার্ট হতে থাকবে। আমরা যখন রাস্তায় হাঁটবো আমরা একটা বিলবোর্ড দেখবো, তারা কোন আইকনটা ইউজ করছে, কোন কালারটা ইউজ করছে, ওইটা আমরা যখন দেখবো তখন আমরা বুঝবো যে আসলে ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের সাথে একটা মানে কানেকশন আছে, হিউম্যান ব্রেন হিউম্যান সাইকোলজির একটা কানেকশন আছে। অ্যান্ড কোনটার জন্য, যেমন অ্যাডভার্টাইজমেন্টের জন্য সবচেয়ে বেশি হাইলাইটেড কালারগুলো ইউজ করা হয়, লেটস সে রেড কালার, তারপর হচ্ছে ইয়েলো কালার, অরেঞ্জ কালার, এই ধরনের। এটা হিউম্যান সাইকোলজি। আমাদের যেহেতু আমরা মানুষের জন্য ডিজাইন করব, সেক্ষেত্রে মানুষের যেটা সুদিং লাগে বা মানুষের জন্য যেটা আসলে ভালো আমরা ওই ধরনের ডিজাইনই করব। সেক্ষেত্রে আমরা অরিজিনাল যখন চিন্তা করব তখন আমাদের ব্রেন স্টাক হয়ে যাবে, আমরা কিছুই করতে পারবো না। যখন আমরা চিন্তা করব ইটস অল অ্যাবাউট স্টিলিং লাইক অ্যান আর্টিস্ট, লাইক চুরি করা, আর্টিস্টের মতো চুরি করা। গ্রাফিক ক্রিয়েটিভিটি সম্পর্কে আমার মন্তব্য হচ্ছে লাইক আপনি আমার সামনে বসে আছেন, আমি আপনার যে প্রশংসা করবো এমন না। আমি যেটা বিলিভ করি গ্রাফিক ক্রিয়েটিভিটি একজন ডিজাইনারকে প্রো বানাই দিবে না, কিন্তু সে কীভাবে প্রো হইতে পারে ওইটার পথ প্রদর্শন করবে। এবং আপনি অ্যাজ আ মেন্টর আমার কাছে খুবই আইডিয়াল লাগে। আমার লাইফে আমি অনেক বেশি কোর্স করি নি, আমার জাস্ট একটা কোর্স ছিল গ্রাফিক ডিজাইন সম্পর্কে, সেটা হচ্ছে গ্রাফিক ক্রিয়েটিভিটি থেকে। আমি ওখানে শিখছি যে আমি ইউজুয়ালি কোন পথটা আমার ফলো করা উচিত। আমি ওখান থেকেই মেনলি গাইডলাইন পাই যে আমাকে কোন কোন বিষয়গুলো ফলো আপ করা উচিত। আমাকে কমিউনিটিতে এঙ্গেজ করতে আপনি ইনফ্লুয়েন্স করছিলেন, যে কমিউনিটি, আমাদের একটা ডিজাইন কমিউনিটি আছে, খুবই ভাইব্রেন্ট কমিউনিটি অ্যান্ড খুবই হেল্পফুল পারসন আউট দেয়ার। সো আমরা তাদের মাধ্যমেই শিখছি। আমরা যেটা আমি বললাম কিছুক্ষণ আগে যে আমরা ডিজাইন শিখি কীভাবে, রাস্তা দিয়ে হাঁটলাম, আমরা একটা গাছ থেকে কালার নিলাম,
আমরা একটা পাখি দেখলাম, পাখির মধ্যে যে কালার কম্বিনেশন আছে আমরা এটা দেখলাম, ওখান থেকে আমরা কালার কম্বিনেশনটা আমাদের ডিজাইনে অ্যাপ্লাই করলাম। সেম একটা বিলবোর্ডের মধ্যে প্রফেশনাল যে বিলবোর্ডগুলো আছে আমরা যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, ওখানে যে বিলবোর্ডগুলো বা পোস্টারগুলো বা ব্যানার লোগোগুলো ইউজ করা হয়, ওখান থেকে আমরা টাইপোগ্রাফি বা কালার আইডিয়া পাই। তো সেক্ষেত্রে গ্রাফিক আইডিবিডি একটা রোড ম্যাপ ছিল আমার জন্য। আই উড সে আমার মেন্টর হিসাবে আমি একজনকে চিনি, সেটা হচ্ছেন আপনি। আমি যেহেতু বেশি কোর্স করিনি, সো আমার একটাই কোর্স, সেক্ষেত্রে আমি আপনার কাছে আমার পার্সোনাল লাইফ সম্পর্কে শেয়ার করছি, আমার কেরিয়ার সম্পর্কে আপনি আমাকে অনেক ভালো ভালো তথ্য দিয়েছেন এবং মানে আইডিয়া দিয়েছেন, যেটা দিয়ে আমি সিদ্ধান্ত নিতে খুবই সহজ হয়েছে। দ্যাটস এমন একজন পার্সন, আই থিঙ্ক আমি লাকি, দ্যাটস ওয়াই আমি আপনাকে পাইছি। কারণ আমি যদি অন্য কোথাও কোর্স করতাম, ওনারা ডেফিনেটলি অনেক বিজি থাকতেন, আমি সম্ভবত ওনার সাথে কথা বলতে পারতাম না। কিন্তু আমি যখন তখন আপনাকে কল দিতে পারতেছি, রাতে 2টা হোক 1টা হোক। সো এই দিক থেকে আই ডোন্ট থিঙ্ক যে মানে কোনো কিছু আমি কম্প্রোমাইজড হয়েছি কোনো কিছুতেই। So thank you so much. হয়ে যাচ্ছে না, এটা ইটস মাই হাম্বল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে গ্রাফিক ক্রিয়েটিভিটি তুমি আমার কাছের বিদায় তোমাকে যতটুকু সময় দিচ্ছি বা যেরকম সাজেশন দিচ্ছি, বিষয়টা এরকমও নয়। দেখা যাচ্ছে যারা ভালো করছে, আমার কথা হচ্ছে স্টুডেন্ট অনেকে হয় একটা ব্যাচে, ধরো যে তোমার 70 জন স্টুডেন্ট বা 80 জন স্টুডেন্ট আসছে, সবাইকে ওই টাইমিং আমার দেওয়া হয় না। আমার প্রত্যেকটা ব্যাচেই আমার কিছু স্পেশাল নজর থাকে। আমি মনে হয় তোমাকে অনেকবার এই জিনিসটা শেয়ার করছি যে আমার এই ব্যাচের এইরা ভালো করে। সো আমি প্রত্যেকটা ব্যাচে আমার সাথে এটা হয়েছে যে যারা ভালো করতেছে স্পেশাল, মানে মনে হচ্ছে যে এদেরকে আসলে এই রোড ম্যাপটা দরকার। এরা ডিজাইন করতে চাচ্ছে, এদের হাতে সময় আছে, এরা টাকা ইনকাম করার জন্য বা ডিজাইন করার জন্য এরা খুবই এক্সাইটেড, এরা মানে এদেরকে দিয়ে কাজ হবে, এরকম যারা আছে তাদেরকে আমি নোট করে প্রত্যেককে আমি নক দিছি এবং অ্যাড করে আমি এমন হয়েছে তাদেরকে স্পেশাল একটা ক্লাস নিয়েছি, এই যে কাজগুলো করো, যত সিক্রেট আছে এই জিনিসগুলো দিছি। সো এই জিনিসটা আমার করা হয় গ্রাফিক ক্রিয়েটিভিটির মেন্টর হিসেবে, আমার নিজের দায়বদ্ধতা থেকে করা হয়। আর তোমার সাথে তো যেহেতু তুমি আমার খুবই ক্লোজ, এই জিনিসগুলো তোমার সাথে আরও বেশি করা হয়। আই হোপ যে ইন ফিউচারে আরও এই জিনিসগুলো তোমার হেল্পে হয়তো কিছুটা হলেও গ্রাফিক ক্রিয়েটিভিটি থাকবে। সো একদম নতুনদের উদ্দেশ্য যদি গ্রাফিক ক্রিয়েটিভিটিতে কেউ চুজ করতে চায় যে টি শার্ট ডিজাইনার হিসেবে, সো তুমি রিকমেন্ড করবে কিনা? ওকে, সো আমি প্রথমে আপনার যে স্পেশাল স্টুডেন্টকে আপনি স্পেশাল নজর দেওয়ার যে বিষয়টা বললেন, এটার সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি। ইটস নট লাইক দ্যাট যে আপনি যারা দুর্বল আছে তারা ট্রাই করছে, আপনি ফোকাস করছেন না, নট লাইক দ্যাট। আপনি স্পেশাল বুঝাইতে চাচ্ছেন যারা ভালোভাবে চেষ্টা করছে, রাইট? মানে শেষ পর্যন্ত কোর্সের শেষে দেখা যায় যে 5 জন পাই আমি ক্লাসে। সেক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, আমি মেন্টর না, তবে আমি চেষ্টা করছিলাম যে একটা ছোটখাটো টিম অ্যারেঞ্জ করতে। আমি মেন্টর হিসেবে খুবই দুর্বল আই থিঙ্ক, কারণ আমি 4-5 জনকে ট্রেন আপ করতে চাইছি, বাট ওদেরকে আমি টাস্ক অ্যাসাইন করলে ওদের কোনো পাত্তা পাওয়া যায় না। সো এখন আমার একটা ছেলের উপর খুবই আস্থা আছে, আমি একজনকে পার্সোনালি ট্রেন আপ করছি, অ্যান্ড আমার মনে হচ্ছে তাকে টাইমও দিতে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি তাকে বেশি করে টাইম দিই, তাকে আমি যেভাবে অ্যাসাইন করছি, তাকে যেভাবে হোমওয়ার্ক দিচ্ছি, সে আমাকে সেভাবে করে দিচ্ছে। সো এটা আমি বুঝি যে এটা কতটা সেলফ স্যাটিসফাইং যে আমার জন্য একটা মানুষ তার পরিবারকে একটা ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারছে। সো আমারও এরকম উদ্দেশ্য যে যাতে আমি 2-1 জনকে অন্তত লাইফটা সেভ করে দিতে পারি। সো এই যে বিষয়টা আমি আপনার কাছ থেকে শিখছি, আপনি যেভাবে ফোকাস করেন, আমি আপনাকে একদিন বলছিলাম যে আমি ভিডিওতে আসতে চাই, আপনি আমাকে একটা ওয়েব ক্যাম গিফট করছিলেন, যেটা আমি ঘরে রেখে দিছি, যেটা আমার একটা সবচেয়ে বড় ব্যর্থতা। বাট আপনার কাছ থেকে যে সাপোর্টটা পাইছি, আপনি জাস্ট ভিডিওর কথা শুনে আমাকে একটা ওয়েব ক্যাম, আপনার পার্সোনাল একটা ওয়েব ক্যাম আমাকে গিফট করছেন। তো যদি আমার কেনার আমার সামর্থ্য ছিল, বাট আপনি বললেন যে লেটস ডু ইট, জাস্ট স্টার্ট। সো এটা আমার ভালো লাগছে। ওকে, আমি তো ডেফিনেটলি আমি গ্রাফিক ক্রিয়েটিভিটিকে রেকমেন্ড করবো, কারণ এখনকার যে সময়টা এখন খুবই ইজি। আমি বলবো যে আপনি কোন কোর্স করবেন ওইটার উপর দ্বিধা না থেকে কয়েকটা কোর্স করেন। আপনি কেরিয়ারের পেছনে আমরা অনেক টাকা খরচ করি, আমরা বিশেষ করে এখন খুবই ট্রেন্ডে আছে, সেটা হচ্ছে আইএলটিএস করে বিদেশ চলে যাওয়া। এটার জন্য 10-15 লাখ 20 লাখ, অনেকে 12 লাখ 13 লাখ টাকা খরচ করছে। সো আই থিঙ্ক নিজের যে ক্যাপাবিলিটিস আছে, আমাদের কারো এমন না যে কেউ বাই বর্ন ক্রিয়েটিভ জন্মগ্রহণ করে। আমরা ক্রিয়েটিভিটি একটা প্রসেস, আমরা শিখি আস্তে আস্তে, একটা গ্র্যাজুয়াল প্রসেসের মাধ্যমে আমরা একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে শিখি। আমাদের কমিউনিটিতে একজন ভাই আছেন, ওনার নাম হাসান,
উনি হচ্ছে গ্রাফিক আইটিবিডির স্টুডেন্ট। তো ওনাকে আমি দেখি, আমার খুবই ভালো লাগে। উনি হচ্ছে আমাদের কমিউনিটিতে যারা ডিজাইনার আছেন এবং ভালো ভালো কোর্স আছেন ওনাদের কোর্সগুলো ট্রাই করে। সো একটা কোর্স থেকে আমরা কিছু না কিছু শিখবো। কোনো কোর্স আমাদেরকে হতাশ করবে না, বিশেষ করে যারা ওয়েল নন। কোর্স একটা ইনভেস্টমেন্ট। আপনি যদি প্রপার একটা গাইডলাইন পেতে চান তাহলে আই উড হাইলি রেকমেন্ড গ্রাফিক আইটিবিডি। গ্রাফিক আইটিবিডিতে স্পেশালি সাদত ভাই যেহেতু আছেন, আশা করছি যে হতাশ হতে হবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাজেশন অ্যান্ড রিকমেন্ডেশন। আচ্ছা, আমরা শেষ করতে যাই, তার আগে তোমার ভবিষ্যৎ প্ল্যান নিয়ে একটু কথা বলবো। লাইক তুমি এখন যে স্টেজে আছো এটা হচ্ছে তুমি একটা অ্যামাউন্ট মান্থলি আর্ন করছো মার্কেট প্লেস বা হাসান ভাই থেকে কাজ করে। সো এইটাকে এক্সটেন্ড করার জন্য তোমার কোনো ফিউচার প্ল্যান আছে কিনা, বা কোন জিনিসগুলো তুমি ভাবছো? ওকে, ফিউচার প্ল্যানিং অ্যাকচুয়ালি আমরা যেটা বিলিভ করি যে এভিল আই নামে একটা কথা আছে। আমি আগে আমার সাকসেস স্টোরি খুবই শেয়ার করতাম। আমি ফাইবার একটা অর্ডার পাইছি, এটা খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে অ্যান্ড ভালো রিভিউ পাইছি। আমি ডিরেক্টলি ফেসবুকে পোস্ট করতাম, বাট এখন এটা করি না, কারণ এটা আমাকে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যায়, আমার কাছে মনে হয় যে আমি অনেক সফল হয়ে গেছি, কিন্তু আমি এখনও ওরকম হই নাই। তো সেক্ষেত্রে মানে নিজেকে মোটিভেট রাখার জন্য আমি নিজেকেই বলি যে আমি এখনও কিছু করছি না, নাফ করছি না। তো সেক্ষেত্রে আমি আমার ডিজাইন কেরিয়ারে আমার কাছে মনে হচ্ছে আমি এখনও ডিজাইনের 20%ও জানি না। তো আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি ডিজাইন কেরিয়ারটাকে আর একটু গ্রো করা। লেটসে আমি ডিজাইন সম্পর্কে আর একটু ইনডেপথ জানা। আমি কিছুদিন আগে একটা ফেসবুক পোস্ট করছিলাম, সেটা হচ্ছে আমি মনে করি যে আমার মধ্যে একটা ডিজাইন সত্তা আছে, আমি ডিজাইনার হিসেবে চিন্তা করি। তো সেক্ষেত্রে আমার ডিজাইনার যে ভিতরের যে ডিজাইনারটা আছে ওইটাকে জাস্ট বের করতে চাই। সো এটা নিয়ে আমি একটু কাজ করব। অ্যান্ড ফিউচার প্ল্যান আমার ডিজাইন নিয়ে থাকা, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে থাকা। আমার যদি আল্লাহ আশা পূরণ করেন, আমি একটা ছোটোখাটো একটা টিম বিল্ড আপ করতে চাই। অ্যান্ড আমার একটা অ্যাপারেল ব্র্যান্ড আছে, আমি অ্যাপারেল ব্র্যান্ডটাকে দাঁড় করাতে চাই। এটা কারণ আমার একটা হবি প্রজেক্ট, এটার নাম হচ্ছে হাসল নেক্সট। আমি অ্যাকচুয়ালি এটার জন্য খুবই ডিমোটিভেটেড, বিকজ আমি এটা স্টার্ট করে এনাফ রিসোর্সের জন্য এখনও স্টার্ট করতে পারি না। সো আমার টার্গেট আছে আমি হাসল নেক্সটটাকে আমি যেমন একটা ব্র্যান্ড থেকে টি শার্ট পরতে চাইবো, এরকম একটা ব্র্যান্ড দাঁড় করানো, লাইক লাইফস্টাইল রিলেটেড। আমি একজন ডিজাইনার, আমি চাইবো যে ডিজাইন রিলেটেড টি শার্ট পরতে। লেটস সে আমার একটা টি শার্ট ছিল ডিজাইনার লেখা, সো আই এম প্রাউড টু বি আ ডিজাইনার। সেক্ষেত্রে আমি টি শার্টটা পরলে আমার কাছে কেমন যেন একটা অন্যরকম ভালো লাগে। তো এটা আমার একটা হবি প্রজেক্ট হাসল নেক্সট, আমি এটাকে দাঁড় করাতে চাই। এটা আমার ফিউচার প্ল্যানিং। সো এটা কেমনভাবে দাঁড় করতে চাই, কাইন্ডা এটা থেকে মানুষ এটাকে ট্রাস্ট করতে পারবে। লাইক একটা ব্র্যান্ড হওয়া উচিত অ্যাজ একজন ফ্রেন্ডের মতো, একজন ফ্রেন্ড যেরকম আমাদেরকে সাপোর্ট দেয় অ্যান্ড আমাদের বিষয়গুলো বোঝে, একটা ব্র্যান্ড সেরকম হওয়া উচিত। তো সেক্ষেত্রে আমি আমার হাসল নেক্সটটাকে দাঁড় করতে চাই। হেলথের বিষয়টা নিয়ে তোমার কাছ থেকে আমি খুব পজিটিভ জিনিস পাই, এটা যদি তুমি শেয়ার করো। লাইক কখন ঘুমানো উচিত, বা কী টাইপের ফুড নেওয়া উচিত, বা স্পেশালি যারা আমরা এই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি তাদের হেলথ নিয়ে কীরকম কাজ করা উচিত? ওকে, সো হেলথ নিয়ে আমি খুবই হচ্ছে যে বেখবর ছিলাম। আমি হেলথ নিয়ে অত বেশি ফোকাস করিনি প্রথম অবস্থায়। লাইক আমি সুস্থ ছিলাম, আমি কাজ করছি রাত জেগে, আমার যখন ঘুম আসছে তখন আমি ঘুমাচ্ছি, যখন কাজ শেষ হচ্ছে তখন ঘুমাচ্ছি। সো কোনো স্পেসিফিক ডেডলাইন ছিল না, আমি একটা বাউন্ডারি সেট করে নিই নিজের জন্য। তবে আমার একটা অভ্যাস ছিল, আমি সকালবেলা হাঁটতাম, এর মধ্যে আমি খুবই পর্যাপ্ত পরিমাণ পানি খেতাম। সো এটা আমাকে একটা হেল্প করছে। বাট রিসেন্টলি আমি বেশ কিছু প্রবলেম ফেস করেছি। লাইক আমার ঘুম আসে না, আমার ঘুম আসলে আমার ব্রেইন জেগে থাকে, আমার কাছে মনে হয় যে আমি প্রপার ঘুমাচ্ছি না। আমি ঘুম থেকে উঠলে সকালবেলা আমার মাথা ব্যথা থাকে, ঘুম লাগে, শরীর খুবই টায়ার্ড লাগে। তো সেক্ষেত্রে আমি একজন ডাক্তারের পরামর্শ নিই। ডাক্তারের সাথে কথা বলে আমি যেটা উপলব্ধি করি, উনি আমাকে জানায় যে আপনি যদি ফ্রিল্যান্সিংও করেন, আপনি যদি দিনেও ঘুমান, আপনাকে প্রপার একটা টাইম মেনটেন করতে হবে। আপনি ডেইলি অন্তত 8 থেকে 9 ঘন্টা আপনাকে টাইম ঘুমাইতে হবে, কারণ আপনার ফিজিক্যাল স্ট্রেংথ ইজ ইয়োর মেন্টাল স্ট্রেংথ। আপনি যদি মেন্টালি ফিট থাকতে চান, আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি যেহেতু প্রোডাক্টিভিটি রিলেটেড এবং নিউরোবায়োলজিস্ট একজন আছেন, যার কথা আমি বললাম শুরুতেই, এন্ড্রু হিউবারম্যান, ওনার ভিডিও ফলো করি। সেক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের যে কোন ফুডগুলা, বিশেষ করে কার্ব জাতীয় যে ফুডগুলো, এগুলো বর্জন করা, কারণ ডিজাইনারদের লাইফস্টাইলটা আর একটু বেটার হওয়া উচিত। আমাদেরকে অর্গানাইজড থাকা উচিত। আমরা যদি মেসি থাকি, আমাদের টোটাল লাইফটা মেস হয়ে যাবে। তো সেক্ষেত্রে
আমি এখন থেকেই স্টার্ট করছি, লাইক অলমোস্ট এক দুই মাস ধরে আমি ফলো আপে রাখলাম নিজেকে। আমি আমার ঘুমটাকে আমি নিশ্চিত করছি। তারপর হচ্ছে আমি যে কোনো একটা টাইমে ঘুমানোর ট্রাই করছি, এবং খাবারের সময় আমরা কার্ব যেগুলো আছে যাচ্ছে আটা এবং চাল জাতীয় জিনিসপত্রগুলোকে একটু কমাই ফেলা। তারপর চিনি কমাই ফেলা, কারণ চিনির মধ্যে যে ফ্রুক্টোজটা থাকে ওটা আমাদের ব্রেনের খুবই ক্ষতি করে এবং আমাদের ফ্যাটি লিভারের জন্য দায়ী আই থিঙ্ক। তারপর হচ্ছে যে আমরা কফি খাওয়ার ক্ষেত্রে আমরা অন্তত দেখব যে আমরা ঘুমানোর 8-10 ঘন্টা আগে যেন কফি খাই। কফিটা আমাদের জন্য খুবই উপকারী, একটা ওষুধের মতো। তবে এটা আমরা ঘুমানোর যদি 2-1 ঘন্টা আগে খাই, আমাদের ব্রেইন সজাগ থাকবে। আমাদের যদি ঘুম আসে, আমাদের ক্লান্তির জন্য ঘুম আসবে, কিন্তু আমাদের ব্রেইনটা সজাগ থাকবে। সেক্ষেত্রে কফি খাওয়ার ক্ষেত্রে আমরা ট্রাই করব ঘুমানোর 8-10 ঘন্টা আগে যেন আমরা কফিটা খাই, যাতে কফির কমপ্লিট ইফেক্টটা চলে যায়। আর পর্যাপ্ত পরিমাণ পানি খাইতে হবে, চিনি কমাই খাইতে হবে, এবং আমাদের একটা মেথড আছে, সেটা হচ্ছে প্রোমোডোরো মেথড। ওইটা ফলো করে কাজ করা। লেটস সে 25 মিনিট কাজ, 5 মিনিট অথবা 10 মিনিট রেস্ট করা। 25 মিনিট কাজ করলে 5 মিনিট রেস্ট করা। রেস্টের ক্ষেত্রে মোবাইল ইউজ করা যাবে না। তারপর আমাদের হচ্ছে ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা আগে কম্পিউটার থেকে বেরোয় আসতে হবে, এবং বই পড়া গুরুত্বপূর্ণ। আমাদের প্রোডাক্টিভিটি রিলেটেড, ডিজাইন রিলেটেড বই থাকে অনেকগুলো। সো আমরা ওই ধরনের বই পড়তে পারি। ডিজাইন প্রিন্সিপালদের জন্য বই আছে, এবং প্রোডাক্টিভিটি রিলেটেড বই আছে, এবং আমাদের রিলিজিয়াস অনেকগুলো বই আছে। সো আমরা ওই ধরনের বই পড়তে পারি যাতে আমাদের ঘুমটা ভালো হয়, বেটার ঘুম হয়। কারণ আপনি যদি 24 ঘন্টায় একদম 10-15টা কাজ করে ফেলতে চান, এটা আপনার পরবর্তীতে অনেক ক্ষতি করবে। আপনি যদি 2 দিনে যে কাজটা করবেন, লেটস সে আপনি একদিনে 10টা কাজ না করে, সরি এটা মনে একটু হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এটা বাদ দিই, এটা বাদ। তো সেক্ষেত্রে আমাদের হেলথের জন্য আমাদের হাঁটা চলা, আমাদের একটু স্ট্রেচিং করা, কম্পিউটারে ভিডিও দেখলেই হবে যে আমরা আসলে ইউটিউবে ভিডিও দেখতে পারি যে বেসিক স্ট্রেচিং অ্যাট হোম। সো আমরা জাস্ট এরকম ভিডিওগুলো ফলো করতে পারি। প্রত্যেক দিন ফলো করা উচিত, যাতে আমাদের হেলথ কন্ডিশন ভালো থাকে। আর পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। রাইট, সো দ্যাটস মিন হচ্ছে ক্যারিয়ারে আমরা শুধু ইনকাম করলেই হবে না, ডেফিনেটলি আমাদের হেলথের ব্যাপারে যেন আমরা লং টাইম কাজ করতে পারি। গত 6 মাস ধরে আমি ফলো করলাম যে আমার প্রোডাক্টিভিটি একদমই হাফ হয়ে গেছে। আমি জাস্ট ক্লায়েন্টের প্রজেক্ট করে টায়ার্ড, আমি আর কাজ করতে পারি না। তো সেক্ষেত্রে আমি এখন আমার ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, আমার হেলথকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, যাতে আমি আবার একটা প্রপার ওয়েতে চলে আসতে পারি, যাতে আমি আবার প্রপার ওয়েতে কাজ করতে পারি। ওকে আকিব, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় তোমার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আর একটা পডকাস্টের প্রয়োজন, কারণ আসলে তোমার থেকে অনেক কিছু শেখার আছে, বিকজ তুমি তো এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করো। সো এক্ষেত্রে তুমি খুব ভালো বলতে পারো। তো এই জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ। বিশেষ করে তুমি ফিটনেসের ব্যাপারে, হেলথের ব্যাপারে যে জিনিসগুলো শেয়ার করছো, এটা আমার ক্ষেত্রেও কাজে লাগবে। আমি হয়তো এই জিনিসগুলো ফলো করতে হবে, এবং অ্যান্ড আই হোপ তুমিও আমাকে এই বিষয়গুলোতে হেল্প করবা। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য, অ্যান্ড আই হোপ আমরা ইন ফিউচার আরও একটা পডকাস্ট হবে তোমার সাথে। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে ইনভাইট করার জন্য। আমি এখনও এমন কেউ হয়ে যায় নাই যে আমি মানুষকে ইনফ্লুয়েন্স করবো, বাট আমার যতটুকু আমি জানি ততটুকুই। আমি ক্যামেরার সামনে কখনোই আসিনি, আমার এটা প্রথম ভিডিও। সো আই থিঙ্ক আমি খুবই নার্ভাস ছিলাম। আমি যখন স্টার্ট করছিলাম তখন আপনাকে বলছিলাম যে ভাই কীভাবে আমি স্টার্ট করবো, কীভাবে কথা বলবো, বাট আই থিঙ্ক ইট ওয়াজ গুড, রিয়েলি গুড। আমি ডেফিনেটলি আবার আসতে চাইবো আর একটু বেটার ভার্সন হয়ে। আমি কখনো নিজেকে আরেকজনের সাথে কম্পেয়ার করি না, আমি নিজেকে কম্পেয়ার করি নিজের সাথে। আমি সব সময় একটা জিনিস নিয়ে স্ট্রাগল করি, সেটা হচ্ছে আমি কখন আমার নিজের বেস্ট ভার্সন হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। সো হেলথ যে বিষয়গুলো বললাম, এটা নিয়ে আমি এখন খুবই সিরিয়াস। আমার জন্য সবাই দোয়া করবে আশা করছি। আমি এটা নিয়ে কাজ করছি, আমি যেন সুস্থ হই, আমি যেন আর একটু বেটার ভার্সন হয়ে আমি যেন একটা কমিউনিটিতে যেন ডিজাইন রিলেটেড বিষয়গুলো নিয়ে কন্ট্রিবিউট করতে পারি। সো এটাই প্রত্যাশা। বেস্ট অফ লাক, ভালো থাকবেন আকিব। আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম ভাই, থ্যাংক ইউ সো মাচ।